আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার কি মনে হয় আমি এমনি তাকিয়ে আছি? আমি তো কিছুই করিনি। কাল রাতে তুমি কোথায় ছিলে? সত্যি করে বলবে, একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। রুহানিকা চোখ পাকিয়ে ফায়াজের দিকে তাকিয়ে থাকে। ফারাজ ঢোক গিলে খাটের এক কোণায় বসে পড়ে। রুহানিকার পরনে পুলিশের ডিউটি ইউনিফর্ম। তাকে দেখতে এখন বেশ রাগী লাগছে। ফারাজের বুকের ভেতরটা ধুকপুক করছে। সিনিয়র বউ রেগে গেলে একদম ফায়ার হয়ে যায়। আর আমি তো সিয়ামের সাথে ছিলাম, তোমাকে তো মেসেজ দিয়েছিলাম। মেসেজ দিয়েছিলে ভালো কথা, কিন্তু সিয়াম আমাকে সকালে ফোন করে বলল তুমি নাকি ওর সাথে ছিলে না। তাহলে তুমি কার সাথে ছিলে? ফারাজ এবার কপাল চাপড়ায়। শিয়াম গাথাটা সব সময় এমন ফাঁসিয়ে দেয়। ফারাজ আস্তে করে খাট থেকে উঠে রুহানিকার কাছে যায়। আসলে সিয়াম তো জানতো না আমি ওর বাসায় যাওয়ার আগেই রাস্তার জ্যামে আটকে ছিলাম। তারপর ভাবলাম তুমি একা বাসায় আছো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাহ, খুব তো বউয়ের দরদ দেখছি। কিন্তু কাল রাতে বাসায় এসে দেখি তুমি নাক ডেকে ঘুমাচ্ছ। আমার জন্য তো অপেক্ষা করনি। রুহানিকা ইউনিফর্মের বেল্ট ঠিক করতে করতে কথাগুলো বলে। ফারাজ পেছন থেকে হুট করে রুহানিকাকে জড়িয়ে ধরে। রুহানিকার শক্ত শরীরটা একটু কেঁপে ওঠে। ফারাজ রুহানিকার ঘাড়ের কাছে মুখ গুজে দেয়। ভেজা চুলে রুহানিকার গায়ের একটা মিষ্টি সুবাস ফারাজের নাকে এসে লাগে। ডিউটি থেকে ফিরে বউয়ের এমন রাগ দেখলে কি আর ভালো লাগে বলো? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম, কখন আমার পুলিশ বউটা আসবে আর আমাকে একটু সময় দেবে। ছাড়ো আমাকে, আমার থানায় যেতে লেট হচ্ছে। এমনিতেই একটা মার্ডার কেস নিয়ে মাথা গরম হয়ে আছে। তুমি সকাল সকাল রোম্যান্স শুরু করেছো। একটা চুমু না দিলে আমি ছাড়বো না। তুমি আমার বউ নাকি জেলের কয়েদি যে সারাক্ষণ এমন কড়া শাসনে রাখো? রুহানিকা এবার ঘুরে দাঁড়ায়। ফারাজের বুকের সাথে সে একদম লেপ্টে যায়। রুহানিকার চোখের সে রাগী ভাবটা আর নেই। সেখানে এক অদ্ভুত নেশা। ফারাজ রুহানিকার কোমরে হাত দিয়ে তাকে আরো কাছে টেনে নেয়। রুহানিকা দুই হাত দিয়ে ফারাজের গাল চেপে ধরে। আমি পুলিশ অফিসার হতে পারি, কিন্তু তোমার কাছে তো আমি শুধুই তোমার রুহানিকা, তাই না? আর তুমি হচ্ছ আমার একটা আস্ত গাধা স্বামী, যাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। কথা শেষ করেই রুহানিকা ফারাজের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ফারাজও শক্ত করে রুহানিকাকে বুকে চেপে ধরে। ঘরের ভেতরের পরিবেশটা মুহূর্তেই বেশ গরম হয়ে ওঠে। রুহানিকা এক হাত দিয়ে ফারাজের চুলগুলো এলোমেলো করে দেয়। বেশ কিছুক্ষণ পর রুহানিকা হাঁপাতে হাঁপাতে ফারাজকে ছেড়ে দেয়। ফারাজ তখনও চোখ বন্ধ করে আছে। এবার আমাকে যেতে দাও, রফিক সাহেব থানায় আমার জন্য অপেক্ষা করছেন। ওই রফিক লোকটাকে আমার একদম ভালো লাগে না, সারাক্ষণ তোমার আশেপাশে ঘোরে। সে আমার সাব ইন্সপেক্টর, কাজের প্রয়োজনে থাকতে হয়। তুমি এত জেলাসি ফিল করো কেন? আমার বউয়ের আশেপাশে অন্য কোনো পুরুষ মানুষ ঘুরঘুর করলে আমার মেজাজ খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। রুহানিকা হেসে ফেলে ফারাজের নাকে একটা আলতো চিমটি কেটে দেয়। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো ঠিক করতে থাকে। ফারাজ মুগ্ধ হয়ে রুহানিকার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা যতই রাগী হোক না কেন, ফারাজের কাছে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। নিচে আম্মু নাস্তার জন্য ডাকছে, তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো। রুহানিকা রুম থেকে বের হয়ে যায়। ফারাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমের দিকে পা বাড়ায়। নিচে ডাইনিং টেবিলে সবাই নাস্তা করার জন্য বসে আছে। ফারাজের আব্বু রহমান সাহেব খবরের কাগজ পড়ছেন। আম্মু ফাতেমা বেগম সবার প্লেট পরোটা আর মাংস তুলে দিচ্ছেন। বড় ভাইয়া স্বামীর এবং ভাবি নাদিয়া নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা বলছে। ছোট বোন রিয়া মোবাইল টিপতে টিপতে খাচ্ছে। বৌমা, তোমার আজকেও এত সকালে ডিউটি? জি আম্মু, ওই নতুন কেসটার জন্য একটু প্রেশার যাচ্ছে। সাবধানে থেকো মা, আজকাল শহরের অবস্থা খুব একটা ভালো না। আব্বু আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। তখনই ফারাজ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ফাতেমা বেগম ছেলের দিকে তাকিয়ে একটু হাসেন। ফারাজ, আয় বাবা, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি আম্মু। ফারাজ রুহানিকার পাশের চেয়ারটায় বসে। রুহানিকা নিজে হাতে একটা পরোটা ছিঁড়ে ফারাজের মুখের সামনে ধরে। ফারাজ একটু লজ্জা পায়, কারণ সবাই টেবিলে বসে আছে। আমি নিজে খেতে পারবো রুহানিকা। চুপচাপ খেয়ে নাও, বেশি কথা বলবে না। ফারাজ বাধ্য ছেলের মতো মুখ খুলে পরোটা খেয়ে নেয়। রিয়া মুখ টিপে হাসে। স্বামীর ভাইয়া ডালিয়া ভাবিও হাসাহাসি করে। রহমান সাহেব খবরের কাগজের আড়াল থেকে মুচকি হাসেন। পরিবারের এই সুন্দর মুহূর্তগুলো ফারাজের খুব ভালো লাগে। ভাইয়া, তুই তো দেখি আপুর ভয়ে একদম বিড়াল হয়ে থাকিস। তুই চুপ কর ফাজিল মেয়ে, বড়দের ব্যাপারে কথা বলবি না। ও তো ঠিকই বলেছে, তুমি তো বিড়ালি।
একটা কিউট বিড়াল। রুহানিকার কথায় সবাই হো হো করে হেসে ওঠে। ফারাজ মুখ ফলিয়ে খাওয়া শুরু করে। নাস্তা শেষ করে রুহানিকা উঠে দাঁড়ায়। আম্মু আমি বের হচ্ছি, দোয়া করবেন। সাবধানে যাস মা, আল্লাহ হাফেজ। রুহানিকা বাসা থেকে বের হয়ে নিজের সরকারি জিপে গিয়ে ওঠে। জাহিদ কনস্টেবল সামনে বসে আছে। রুহানিকা পেছনের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে কেসটার ব্যাপারে ভাবতে থাকে। ম্যাডাম, রফিক স্যার তো স্পটে চলে গেছেন, আমরা কি সরাসরি স্পটে যাব নাকি? সরাসরি স্টপে চলো জাহিদ, আমি দেখতে চাই কাল রাতে গোডাউনে আসলে কি ঘটেছিল। গাড়ি স্পিডে চলতে শুরু করে। রুহানিকার মুখটা আবার কঠিন হয়ে যায়। সে এখন আর ফারাজের আদুরে বউ নেই, সে এখন এলাকার সবচেয়ে বড় পুলিশ অফিসার এসএসপি রুহানিকা। স্পটে পৌঁছে রুহানিকা গাড়ি থেকে নামে। চারপাশটা হলুদ ফিতা দিয়ে ঘেরা। রফিক আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। ম্যাডাম, ভেতরে বডিটা ঠিকভাবে রাখা আছে, যেভাবে আমরা পেয়েছি। চলো দেখি। রুহানিকা গোডাউনের ভেতরে ঢোকে। পরিবেশটা বেশ থমথমে। মাটির ওপর একটা লাশ পড়ে আছে। রুহানিকা তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশটা পর্যবেক্ষণ করে। তার মনে হচ্ছে এই খুনের সাথে আরিফের কোনো যোগসূত্র থাকতে পারে। আরিফ এলাকার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী, যাকে রুহানিকা অনেক দিন ধরে খুঁজছে। অন্যদিকে ফারাজ নিজের ঘরে এসে ল্যাপটপটা খোলে। তার চেহারার সেই বোকা আর ভীতু ভাবটা একদম উধাও। চোখের দৃষ্টি এখন ছুরির মতো তীক্ষ্ণ। সে একটা হিডেন ফোল্ডার ওপেন করে সেখানে কিছু সাংকেতিক ডেটা স্ক্রল করতে থাকে। তার কানে একটা ছোট ব্লুটুথ ইয়ারপিস লাগানো। সিয়াম, আপডেট দাও। ইয়ারপিসের ওপাশ থেকে শিয়ামের ভারী গলা ভেসে আসে। সকালের সেই গাধা শিয়াম এখন পুরোপুরি প্রফেশনাল একজন এজেন্ট। বস, রুহানিকা ম্যাডাম স্পটে পৌঁছে গেছেন। আমরা চারপাশ থেকে নজর রাখছি। অফিসের লোকজনের আনাগোনা কিন্তু বেড়েছে ওখানে। রুহানিকা যেন কোনোভাবে টের না পায় যে আমরা ওখানে আছি। ওকে ওর মতো কাজ করতে দাও, কিন্তু ওর গায়ে একটা আঁচড়ও যেন না লাগে। আর আরিফের সব মুভমেন্ট ট্র্যাক করো, আমার ওকে জ্যান্ত চাই। জি বস, সব কন্ট্রোলে আছে। ফারাজ ল্যাপটপ বন্ধ করে দেয়। সে জানে রুহানিকা যে কেসটা নিয়ে ফারাজ ল্যাপটপ বন্ধ করে নেয়। সে জানে রুহানিকা যে কেসটা নিয়ে দৌড়াচ্ছে সেটা সাধারণ কোনো মার্ডার কেস নয়। এর পেছনে অনেক বড় একটা সিন্ডিকেট আছে। রুহানিকা খুব সাহসী, কিন্তু সে জানে না সে কার সাথে টেক্কা দিচ্ছে। ফারাজ একটা গভীর শ্বাস নেয়। তাকে যেভাবেই হোক রুহানিকাকে সেভ করতে হবে। সে নিজের আসল পরিচয় লুকিয়ে এই বাড়িতে শুধু রুহানিকাকে প্রোটেক্ট করার জন্যেই ঢুকেছে। ফারাজের আসল রূপটা রুহানিকা দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না যে তার ভীতু স্বামীটা আসলে কতটা ভয়ঙ্কর। বডিটা কতক্ষণ আগে এখানে আনা হয়েছে রফিক সাহেব? ম্যাডাম, ডক্টর বলেছেন অত্যন্ত 4 ঘন্টা আগে, তার মানে রাতের আধারেই কাজটা সারা হয়েছে। 4 ঘন্টা আগে, তার মানে ভোর রাতের দিকে কাজটা করা হয়েছে। লাস্টার পকেটে কি কিছু পাওয়া গেছে জাহিদ? না ম্যাডাম, পকেট একদম ফাঁকা, তবে ডান হাতের মোড়ে একটা ছেঁড়া কাপড়ের টুকরো আছে। দেখি টুকরোটা আমার হাতে দাও। রুহানিকা গ্লাভস পরা হাতে টুকরোটা নেড়ে চেড়ে দেখে কালো রঙের মোটা কাপড়ের টুকরো দেখে মনে হচ্ছে কোনো জ্যাকেটের অংশ। খুনি অনেক চালাক হলেও একটা প্রমাণ ঠিকই রেখে গেছে। ম্যাডাম, আমার মনে হয় খুন্তি ধস্তাধস্তির সময় এটা ছিঁড়ে ফেলে গেছে। লোকটা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। স্বাভাবিক, কিন্তু খুনির গায়ে এত জোরে যে একটা কোপেই সব শেষ করে দিয়েছে। সাধারণ কোনো ছিচকে চোর বা ছিনতাইকারীর কাজ এটা নয়। এটা প্রফেশনাল কিলারের কাজ রফিক সাহেব। আপনি কি এলাকার আরিফের দলের কাউকে সন্দেহ করছেন? এই এলাকায় এমন কাজ করার সাহস শুধু ওদেরই আছে। আরিফ ছাড়া এই এলাকায় এত বড় সাহস আর কারণ নেই। কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণের অভাব। রতনকে খবর দাও। রতন এলাকার সব খবর রাখে, ওকে পেলে অনেক কিছু জানা যাবে। রফিক সাথে সাথে রতনকে ফোন লাগায়। কিছুক্ষণ পর রতন হাঁপাতে হাঁপাতে স্পটে এসে হাজির হয়। রতনের চেহারা দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। ম্যাডাম, আমাকে ডেকেছেন? আমি কিন্তু কিছু জানি না, আমাকে শুধু শুধু ফাঁসাবেন না। কাল রাতে এই গোডাউনের আশেপাশে তুমি সন্দেহজনক কিছু দেখেছো রতন? আমাকে সত্যি করে বলবে, একদম ঘোরাবে না। ঘুরিয়ে কথা বললে সোজা লকআপে ঢুকিয়ে দেব। ম্যাডাম, আমি তো কাল রাতে এদিকে আসিনি, কিন্তু শুনেছি আরিফ ভাইয়ার ডান হাত খালু নাকি রাতে এই এলাকায় ঘোরাঘুরি করছিল, আর কালুর গায়ে একটা কালো জ্যাকেট ছিল। কালু, তার মানে আমার সন্দেহই ঠিক। কালুকে যেখান থেকে পারো ধরে আনো। রফিক সাহেব, আমি কালুর সাথে থানায় বসে স্পেশাল ভাবে কথা বলবো।
জি ম্যাডাম, আমি এখনই ফোর্সের ব্যবস্থা করছি। কালু আজ পালাতে পারবে না। জাহিদ, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আর স্পটের চারপাশে ভালো করে সার্চ করো, কোনো প্রমাণ পাওয়া যায় কিনা দেখো। রুহানিকা স্পট থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, কিভাবে আরিফ আর তার দলটাকে আইনের আওতায় আনা যায়। অন্যদিকে ফারাজ বাসায় বসে একদম অন্য রূপে আছে। ফারাজ বাবা, তুই কি আজ অফিসে যাবি না? বেলা তো অনেক হলো। যাবো আম্মু, কিন্তু আমার তো শরীরটা একটু খারাপ লাগছে, পেট ব্যথা করছে। আমি একটু পরে যাই। ভাইয়া, তুই তো সব সময় আপুর ডিউটিতে গেলে এমন পেট ব্যথার ভান করিস অফিসে না যাওয়ার ধান্দা তোর। এই নাটক আর ভালো লাগে না। তুই একদম চুপ থাকবি ফাজিল মেয়ে। আমি কি ইচ্ছা করে পেট ব্যথা করছি নাকি? তোর মতো সারাদিন বসে বসে তো আর খাই না। ফারাজ ভাই, আপনি বরং একটু রেস্ট নেন। আমি আপনার জন্য আদা চা বানিয়ে দিচ্ছি। চা খেলে শরীরটা একটু চাঙ্গা লাগবে। থ্যাংক ইউ ভাবি। এই বাড়িতে তুমিই শুধু আমাকে একটু বোঝো, বাকি সবাই তো আমার পেছনে লেগে থাকে, বিশেষ করে এই রিয়া মেয়েটা। অফিসে না গেলে কিন্তু তোর বস তোকে এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ফারাজ, এমনিতেই তুই অনেক দিন ছুটি কাটিয়েছিস। আরে ভাইয়া, আমার বস আমাকে খুব ভালোবাসে। আমি না গেলে অফিসের অনেক কাজ আটকে থাকে। আমি ছাড়া ওই অফিস অচল। তোর অফিস অচল হোক আর সচল হোক, তুই তাড়াতাড়ি রেডি হয়ে বের হো। বউ সারাদিন খাটে আর তুই বাসায় বসে নবাবের মতো চা খাবি? সেটা তো হবে না। আব্বু, তুমিও রুহানিকার দলে যোগ দিলে? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তোমরা সবাই মিলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ফারাজ মুখ ফুলিয়ে সোফা থেকে উঠে পড়ে। সবাই ফারাজের কাণ্ড দেখে হাসতে থাকে। ফারাজ নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। তার চেহারার বোকামি ভাবটা মুহূর্তেই বদলে যায়। সে পকেট থেকে একটা কালো রঙের সিক্রেট ফোন বের করে একটা নম্বর ডায়াল করে। সিয়াম, আপডেট দাও। কালুর লোকেশন কোথায় এখন? বস, কালুর লোকজনকে আমি ট্র্যাক করেছি। ওরা এখন শহরের বাইরে যাওয়ার প্ল্যান করছে। কালু একটা পুরনো কারখানায় লুকিয়ে আছে। কালুকে কোনোভাবেই শহরের বাইরে যেতে দেওয়া যাবে না। রুহানিকা কালুকে খুঁজছে। কালুকে রুহানিকার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করো, কিন্তু রুহানিকা যেন বুঝতে না পারে কাজটা আমরা করেছি। কিন্তু বস, রুহানিকা ম্যাডাম যদি জানতে পারেন আমরা ওনার কেসে নাক গলাচ্ছি, তাহলে তো সমস্যা হবে। উনি খুব রেগে যাবেন। রুহানিকা কিছুই জানবে না। ও ভাববে ও নিজের যোগ্যতায় কালুকে ধরেছে। আমি চাই না আরিফের গ্যাংয়ের আসল টার্গেট কে সেটা রুহানিকা জানুক। আরিফ আসলে আমাকে খুঁজছে, আর আমার জন্য রুহানিকার কোনো ক্ষতি হোক সেটা আমি হতে দেব না। ঠিক আছে বস, আমি কালুকে এমনভাবে ফাঁদে ফেলবো যার রুহানিকা ম্যাডামের পুলিশ টিম ওকে সহজেই ধরতে পারে। আপনি নিশ্চিত থাকুন। আর শোনো, রতনের উপর নজর রাখো। রতন যেন বেশি কথা না বলে। রুহানিকার আশেপাশে যেন কোনো বিপদ না ঘেঁষে। জি বস, সব ব্যবস্থা হয়ে যাবে। ফারাজ ফোনটা কেটে দেয়। সে জানে রুহানিকা খুব সাহসী, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের নোংরা খেলাগুলো সম্পর্কে তার কোনো ধারণা নেই। ফারাজ নিজের পরিচয় লুকিয়ে রেখেছে শুধু রুহানিকাকে নিরাপদ রাখার জন্য। রফিক সাহেব, কালুর খবর পেলেন? ম্যাডাম, আমাদের সোর্স জানিয়েছে কালু শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের চেকপোস্টের ভয়ে সে এখন পুরো কারখানায় লুকিয়ে আছে। রফিক সাহেব, কালুর কোনো খবর পেলেন? এখনই ফোর্স নিয়ে বের হব আমরা। কালু যেন কোনোভাবেই পালাতে না পারে। ওকে আজ জ্যান্ত ধরতে হবে। রুহানিকা তার টিম নিয়ে পুরনো কারখানার দিকে রওনা দেয়। কারখানার পরিবেশটা খুব নীরব। রুহানিকা হাতে পিস্তল নিয়ে সাবধানে পা ফেলে এগোতে থাকে। হঠাৎ কারখানার ভেতর থেকে একটা শব্দ আসে। রুহানিকা ইশারা করতেই জাহিদ আর রফিক দুই দিক থেকে ঘিরে ফেলে। কালু হাত ওপরে তুলে বেরিয়ে আয়। চারপাশ থেকে পুলিশ ঘিরে রেখেছে, পালানোর কোনো রাস্তা নেই। কালু একটা লোহার ড্রামের পেছন থেকে বেরিয়ে আসে। তার হাতে কোনো অস্ত্র নেই। কালুকে দেখে মনে হচ্ছে সে আগে থেকেই ধরা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। রুহানিকা একটু অবাক হয়, কারণ কালুর মতো দাগী আসামি এত সহজে ধরা দেওয়ার কথা নয়। এত সহজে ধরা দিবি ভাবিনি কালু। তোর হাত তো দেখি কোনো অস্ত্র নেই। ম্যাডাম, আমি তো পালাতে চাইনি, আমাকে ফাঁসানো হয়েছে। আমি কাল রাতে ওই গোডাউনে ছিলাম ঠিকই,
কিন্তু আমি খুন করিনি। সব খুনিরাই ধরা পড়ার পরে এই একই কথা বলে। তোকে থানায় নিয়ে গেলে তোর মুখ দিয়ে ঠিকই সত্যি কথা বের হবে কালু। ওকে হাত করা পড়াও। রুহানিকা বুঝতে পারে না যে শিয়াম আগে থেকেই কালুকে ভয় দেখিয়ে এমন ভাবে বাধ্য করেছে যেন সে রুহানিকার কাছে ধরা দেয় কালুকে নিয়ে। রুহানিকা থানায় ফেরে সারাদিন ইনভেস্টিগেশন আর রিপোর্ট তৈরি করার পর রুহানিকা যখন বাসায় ফিরে তখন রাত প্রায় 12টা বেজে গেছে। উফ, সারাদিন এত খাটনি আর ভালো লাগে না, শরীরটা একদম ভেঙে আসছে। আমার জান পাখিটা চলে এসেছে দেখি, তোমার পা টিপে দেই। সারাদিন তো ক্রিমিনালদের পেছনে দৌড়ে দৌড়ে পায়ের অবস্থা খারাপ করে ফেলেছো। একদম ঢং করবে না ফারাজ। সারাদিন বাসায় বসে বসে কি করেছো শুনি? অফিসে যাওনি কেন? সামির ভাইয়া বলল তুমি নাকি পেট ব্যথার নাটক করেছো। আমার খুব পেট ব্যথা করছিল জানো, আমি তো ব্যথায় মরেই যাচ্ছিলাম। তুমি একটু আদর করে দিলে সব ব্যথা সেরে যাবে। এখন তো আর ব্যথা নেই, তোমাকে দেখে সব পালিয়েছে। তোমার সব ধান্দা আমি বুঝি। কাছে এসো না, আমার খুব গরম লাগছে। সারাদিন ঘামে শরীরটা চটচট করছে। আগে ফ্রেশ হতে দাও। আমি কি তোমার সাথে বাথরুমে আসব? তোমার পিঠ ঘষে দেব? একা একা পিঠ ঘষতে তো তোমার কষ্ট হবে। ফারাজ, মায়ের খাবে কিন্তু। একদম ফাজলামো করবে না। আমি খুব টায়ার্ড। আজ আমার মেজাজ এমনিতেই অনেক গরম হয়ে আছে। রুহানিকা বাথরুমের দিকে যায়। ফারাজ হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। রুহানিকা ফ্রেশ হয়ে একটা পাতলা সুতির কাপড় পরে বেরিয়ে আসে। চুল থেকে তখনও টপ টপ করে পানি পড়ছে। ফারাজ মুগ্ধ দৃষ্টিতে তার পুলিশ বউটার দিকে তাকিয়ে থাকে। ভেজা চুলে রুহানিকাকে অসম্ভব মোহনীয় লাগছে। এদিকে এসো রুহানিকা, আমি তোমার চুলগুলো মুছে দেই, না হলে ঠান্ডা লেগে যাবে। তোমাকে মুছে দিতে হবে না, আমি নিজেই পারবো। তুমি ঘুমিয়ে পড়ো, কাল আবার অফিসে যেতে হবে। আরে এসো তো, বউয়ের সেবা করা তো সোয়াবের কাজ। ফারাজ রুহানিকার হাত ধরে টান দিয়ে নিজের কাছে বসায়। তোয়ালে দিয়ে খুব যত্ন করে রুহানিকার চুল মুছে দিতে থাকে। রুহানিকা চোখ বন্ধ করে ফারাজের স্পর্শ উপভোগ করে। সারাদিনের ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যাচ্ছে। ফারাজ আস্তে করে রুহানিকার ঘাড়ে একটা চুমু দেয়। রুহানিকার শরীরটা শিউরে ওঠে। ফারাজ, কি করছো? সুরসুরি লাগছে তো, ছাড়ো আমাকে। আমার বউকে আমি আদর করছি, এতে এত বাধা দেওয়ার কি আছে? তুমি কি আমাকে একদম ভালোবাসো না? বাসবো না কেন, কিন্তু এখন আমার ঘুম পাচ্ছে। কাল আবার সকালে উঠতে হবে। আজ তোমাকে আমি ঘুমাতে দেব না। সারাদিন তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো কাটেনি। এখন আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে হবে। ফারাজ রুহানিকাকে এক টানে বিছানায় ফেলে দেয়। রুহানিকা খিলখিল করে হেসে ওঠে। ফারাজ রুহানিকার গায়ের ওপর ঝুঁকে পড়ে রুহানিকার চোখের দিকে তাকিয়ে ফারাজ নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দেয়। রুহানিকাও দুই হাত দিয়ে ফারাজের গলা জড়িয়ে ধরে। ফারাজের ঠোঁট নেমে আসে রুহানিকার ঠোঁটে। ঘরের নীরবতা ভেঙে শুধুই দুজনের গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। জানালার পর্দা উড়ে এসে চাঁদের আলো ঢেকে দেয়। তাদের রোম্যান্স চলতে থাকে গভীর রাত পর্যন্ত। সকালবেলা। হ্যালো রুহানিকা মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আব্বু কেমন আছে? আমরা ভালো আছি, কিন্তু তোর আব্বু তোর জন্য খুব চিন্তা করে। তুই যে পেশায় আছিস, সবসময় ভয়ে থাকি আমরা। আম্মু, তোমরা একদম চিন্তা করবে না। আমি তো এখন একদম ছোট নেই, তাছাড়া আমার সাথে তো সবসময় পুলিশ ফোর্স থাকে। মা, ফারাজ কেমন আছে? ছেলেটা তো খুব শান্তশিষ্ট, ওকে একটু সময় দিস। শুধু কাজ কাজ করলে তো সংসার টিকবে না। আব্বু, তোমার জামাই খুব ভালো আছে। কাল তো সারা দিন বাসায় বসে ফাঁকিবাজি করেছে, আর ওর চিন্তা তোমাকে করতে হবে না। ও আমাকে অনেক ভালোবাসে। সাবধানে থাকিস মা, আর সময় পেলে একদিন ফারাজকে নিয়ে আমাদের বাসায় আয়। হাইম তোকে দেখার জন্য খুব বায়না ধরেছে। ঠিক আছে আব্বু, আমি আগামী শুক্রবার ফারাজকে নিয়ে আসব। ফাহিমকে পড়তে বসতে বলো, সারাদিন যেন গেম না খেলে। রুহানিকা ফোনটা রেখে দেয়। বিছানায় তাকিয়ে দেখে ফারাজ তখনও অঘরে ঘুমোচ্ছে। রুহানিকা ফারাজের কপালে একটা চুমু দিয়ে রেডি হওয়ার জন্য ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর ফারাজের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে আননোন নাম্বার দেখাচ্ছে। ফারাজ চোখ কচলাতে কচলাতে ফোনটা রিসিভ করে। তোর বউ তো বেশি বারবারই করছে ফারাজ, কালুকে ধরে নিয়ে গেছে। এবার কিন্তু আমরা রুহানিকে ছাড়বো না। কে বলছেন আপনি? রুহানিকার নাম আপনার মুখে কেন? আমি কে সেটা তোর জানার দরকার নেই। তুই শুধু তোর বউকে সাবধানে থাকতে বলিস। আরিফ ভাইয়ের
লোকজনের গায়ে হাত দিয়েছে সে খুব বড় একটা ভুল করেছে। ফোনটা কেটে যায়। ফারাজের চোখের ঘুম একদম উধাও হয়ে যায়। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, হাতের মুঠি পাকিয়ে সে বুঝতে পারে আরিফ এবার সরাসরি রুহানিকাকে টার্গেট করেছে। ফারাজকে এবার তার আসল খেলা শুরু করতে হবে। রুহানিকার গায়ে একটা আঁচড় লাগার আগে ফারাজ পুরো শহর চালিয়ে দেবে। সে দ্রুত বিছানা থেকে উঠে পড়ে। রুহানিকাকে কোনোভাবেই একা ছাড়া যাবে না। আজ থেকে ফারাজ তার ছায়া হয়ে থাকবে। রুহানিকা, তুমি আজ একা ডিউটিতে যাবে না, আমি তোমার সাথে যাব। তোমার মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি ফারাজ? তুমি থানায় গিয়ে কি করবে? আমি তোমার বডিগার্ড হিসেবে যাব। কাল রাতে আমাকে কে যেন ফোন করে হুমকি দিয়েছে, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। তুমি হবে আমার বডিগার্ড? একটা তেলাপোকা দেখলে যে মানুষটা ভয়ে লাফ দিয়ে খাটে ওঠে, সেই কিনা এলাকার সবচেয়ে কড়া পুলিশ অফিসারের বডিগার্ড হবে? রুহানিকা হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ে। ফারাজ মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। রুহানিকার এই হাসি ফারাজের কাছে খুব মিষ্টি লাগলেও এখন পরিস্থিতি অন্যরকম। তুমি হাসছো রুহানিকা, আমি কিন্তু সিরিয়াস বলছি, তোমার জীবনের ঝুঁকি আছে। আমার জীবনের ঝুঁকি আজ নতুন নয় ফারাজ। আমি পুলিশে জয়েন করার পর থেকেই এসব হুমকির সাথে অভ্যস্ত। আর তোমাকে ফোন করে হুমকি দিয়েছে মানে ওরা আমাকে ভয় দেখাতে চায়। তুমি এইসব নিয়ে একদম মাথা ঘামাবে না। কিন্তু আমার ভয় লাগছে রুহানিকা, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে হারালে আমি মরেই যাব। আরে বোকা, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার কাছেই থাকবো। তুমি শুধু আমাকে একটু শান্তিতে ডিউটি করতে দাও। রুহানিকা উঠে দাঁড়িয়ে ফারাজকে বুকে জড়িয়ে নেয়। ফারাজ শক্ত করে রুহানিকাকে ধরে রাখে। সে জানে রুহানিকা যতই সাহসী হোক না কেন, আরিফের দল খুব ভয়ঙ্কর। ঠিক আছে, তুমি যাও, কিন্তু সাবধানে থাকবে। আর আমাকে প্রতি 1 ঘন্টা পর পর আপডেট জানাবে। আচ্ছা বাবা, জানাবো। এখন আমাকে ছাড়ো, রেডি হতে হবে। রুহানিকা ফ্রেশ হতে চলে যায়। ফারাজ দ্রুত নিজের সিক্রেট ফোনটা বের করে শিয়ামকে মেসেজ দেয় রুহানিকার চারপাশে সিকিউরিটি আরো বাড়ানোর জন্য। কিছুক্ষণ পর নিচে ড্রয়িং রুমে অনেক হইচই শোনা যায়। আরে আব্বা, আপনি হঠাৎ করে না জানিয়ে চলে আসলেন, কোনো খবর তো দিলেন না? খবর দিলে কি আর সারপ্রাইজ দেওয়া যায় নাকি? আমি আর তোর মা ভাবলাম নাতি আর নাতবউকে অনেক দিন দেখি না, তাই চলে আসলাম। আমার ফারাজ কোথায় ফাতেমা? ওকে ডাকো। আর আমার নাতবউ রুহানিকা কোথায়? ওকে আজ থানায় যাবে নাকি? ফারাজের নানা লতিফ সাহেব এবং নানি কুলসুম বেগম গ্রাম থেকে এসেছেন। রহমান সাহেব তাড়াতাড়ি তাদের ব্যাগগুলো ভেতরে নিয়ে আসেন। শ্বশুর আব্বা, আপনারা আসতে খুব ভালো হলো, বাড়িটা এবার জমজমাট লাগবে। তা তো লাগবেই। আমি তো আর তোমার মতো সারাদিন পেপার নিয়ে বসে থাকি না, আমি হলাম রসিক মানুষ। ঠিক তখনই ফারাজ আর রুহানিকা নিচে নেমে আসে। নানা নানিকে দেখে দুজনেই খুব খুশি হয়। নানা ভাই, তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। নানি, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই। তুই কেমন শুকিয়ে গেছিস? রুহানিকা, তুই কি আমার নাতিকে খেতে দিস না, নাকি সব খাবার নিজে খাস? নানি, আমি ওকে ঠিকই খেতে দেই, কিন্তু ও তো খেতে চায় না। সারাদিন শুধু আমার পেছনে ঘুরে বেড়ায়। আরে ঘুরবেই তো, বউ এত সুন্দর হলে স্বামী তো বউয়ের আঁচল ধরে ঘুরবেই। আমি তো তোর নানির আঁচল ধরে এখনো ঘুরি। লতিফ সাহেবের কথায় সবাই হো হো করে হেসে ওঠে। কুলসুম বেগম লতিফ সাহেবের পিঠে একটা আস্তে করে কিল দেন। বুড়ো বয়সও তোমার রসিকতা গেল না, চুপ করো, সবাই হাসছে। না না ভাই, তুমি একদম ঠিক বলেছো। ভাইয়া তো আপুর ভয়ে একদম বিড়াল হয়ে থাকে। শুধু বিড়াল না রিয়া, ও হচ্ছে আপুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনারা সবাই ফারাজ ভাইকে এভাবে পচাবেন না, ওনার কিন্তু মন খারাপ হবে। দেখো ভাবি, এরা সবাই আমাকে নিয়ে সারাক্ষণ মজা করে, শুধু তুমি আর নানা ভাই আমাকে ভালোবাসো। ঠিক আছে, সবাই গল্প করো, আমাকে এখন বের হতে হবে, থানায় অনেক কাজ জমে আছে। নাতবউ, তুমি তো সারাদিন চোর ডাকাত ধরো, আমার নাতিটাকে একটু সময় দিও, বেচারা তোমার জন্য সারাক্ষণ হাঁ করে বসে থাকে। আচ্ছা নানা ভাই, আমি আজ তাড়াতাড়ি আসার চেষ্টা করব, আপনারা রেস্ট নিন। রুহানিকা সবাইকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়। ফারাজ বারান্দায় দাঁড়িয়ে রুহানিকার গাড়ি চোখের আড়াল হওয়া পর্যন্ত তাকিয়ে থাকে। নানা ভাই, আমি একটু বাইরে থেকে আসছি, আমার একটা জরুরি কাজ আছে। তাড়াতাড়ি ফিরিস ভাই, আমি তোর জন্য গ্রাম থেকে স্পেশাল মিষ্টি এনেছি।
ফারাজ দ্রুত নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সে সোজা সিয়ামের সিক্রেট আস্তানায় যায়। বস, রুহানিকা ম্যাডাম সেলফি থানায় পৌঁছে গেছেন। রফিকার জাহিদ ওনার সাথে আছে। আরিফের দলের কোনো নতুন মুভমেন্ট আছে সিয়াম? হ্যাঁ বস, আরিফাস রাতে একটা বড় মাদকের চালান শহরে ঢোকানোর প্ল্যান করেছে। রুহানিকা ম্যাডাম ওই খবরটা রতনের কাছ থেকে পেয়েছেন। তার মানে রুহানিকা আজ রাতে ওই চালান ধরতে যাবে। এটা তো খুব বিপজ্জনক হতে পারে। আরিফ নিশ্চয়ই ফাঁদ পেতে রেখেছে। আমারও তাই মনে হচ্ছে। বস, কালুর ধরা পড়ার পর আরিফ খুব রেগে আছে। সে রুহানিকা ম্যাডামের ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে। সিয়াম, আমাদের টিম রেডি করো। আজ রাতে আমরাও ওই স্পটে থাকবো, কিন্তু পুরো ব্যাপারটা ছায়ের মতো করতে হবে। রুহানিকা যেন কোনোভাবে আমাদের অস্তিত্ব টের না পায়। জি বস, আমি সব ব্যাকআপ রেডি রাখছি। ফারাজ আবার বাসায় ফিরে আসে। বাসায় তখন দুপুরের খাবারের আয়োজন চলছে। রফিক সাহেব, আজ মাদকের চালানের খবরটা কি একদম পাক্কা? জি ম্যাডাম, রতন নিজে এসে খবর দিয়ে গেছে। আজ রাত 2টায় নদীর ধারে পুরনো ডগিউডারে মালটা নামাবে। আমরা আজ রাতেই রেড করব। জাহিদ ফোর্স রেডি করতে বলো। কোনোভাবেই এই চালান শহরে ঢুকতে দেওয়া যাবে না। ম্যাডাম, আমাদের কি আরো ব্যাকআপ ফোর্সের দরকার হবে? আরিফের সাথে তো অনেক লোক থাকতে পারে। দরকার হলে হেডকোয়ার্টার থেকে ব্যাকআপ নিব, কিন্তু অপারেশনটা খুব গোপন রাখতে হবে। থানায় কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। রুহানিকার বান্ধবী মিম থানায় আসে। মিম একজন সাংবাদিক। কিরে রুহানিকা, খুব তো ব্যস্ত মনে হচ্ছে। নতুন কোনো এক্সক্লুসিভ খবর আছে নাকি? তুই আবার এখানে কেন এসেছিস? মিম তোকে না বলেছি কাজের সময় আমাকে ডিস্টার্ব করবি না? আরে বাবা, আমি তো তোর বান্ধবী, একটু খবর নেওয়ার জন্য আসতেই পারি। তাছাড়া আমার চ্যানেলে তো কিছু নিউজ দিতে হবে। আজ কোনো নিউজ নেই, তুই এখন যা, আমাকে কাজ করতে দে। তুই খুব বোরিং হয়ে গেছিস রুহানিকা। ফারাজের মতো একটা কিউট জামাই পেয়েও তোর রোমান্স করার সময় নেই। সারাদিন শুধু ক্রিমিনাল নিয়ে থাকিস। ফারাজের কথা আর বলিস না, ও তো আমাকে আজ বডিগার্ড হওয়ার অফার দিচ্ছে। সিরিয়াসলি? ফারাজ আর বডিগার্ড? আমি তো হাসতে হাসতে মরেই যাব। ছেলেটা তো একটা তেলাপোকাও দেখলে ভয় পায়। সেটাই তো, ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। খুব ইমোশনাল আর ভীতু একটা ছেলে। মিম হাসতে হাসতে থানা থেকে বেরিয়ে যায়। রুহানিকা আবার নিজের কাজে মন দেয়। রাত 10টার দিকে রুহানিকা বাসায় ফেরে। তুমি এতক্ষণে আসলে রুহানিকা? আমি তো তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। একটু কাজ ছিল তাই দেরি হলো। তুমি খেয়েছো? তুমি না খেলে আমি কি একা খেতে পারি? চলো একসাথে খাবো। নানা ভাই আর নানি তো আমাদের জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়েছে। দুজনে একসাথে ডিনার করে রুমে আসে। রুহানিকা খুব ক্লান্ত, তাই সে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ে। তুমি কি আজ রাতে আবার বের হবে রুহানিকা? তোমাকে কে বললো আমি আবার বের হব? আমি তখন ঘুমাবো। আমাকে মিথ্যে বলবে না রুহানিকা। আমি জানি তোমার আজ রাতে স্পেশাল অপারেশন আছে। তুমি এইসব পুলিশের ভেতরের খবর কিভাবে পাচ্ছ ফারাজ? তুমি কি আমাকে স্পাই করছো? আমি তোমার স্বামী, আমি তোমার সব খবর রাখি। প্লিজ রুহানিকা, আজ রাতে তুমি যেও না। আমার মন খুব গাইছে। তুমি আমাকে বাধা দিও না ফারাজ, এটা আমার ডিউটি। আর আমি ভয় পাওয়ার মেয়ে নই। রুহানিকা আলমারি থেকে নিজের বুলেট প্রুফ ভেস্ট বের করে পড়তে শুরু করে। ফারাজ মুগ্ধ হয়ে রুহানিকার এই সাহসী রূপটা দেখে। তার বউটা সত্যি খুব স্পেশাল। অন্তত আমাকে একটা কিস করে যাও, না হলে আমি সারা রাত টেনশনে ঘুমাবো না। তুমি একটা পাগল ফারাজ, কাছে এসো। রুহানিকা ফারাজের বুকে মাথা রাখে। ফারাজ রুহানিকার কপালে চোখ আর ঠোঁটে গভীর চুমু দেয়। রুহানিকার পুরো শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। ফারাজের আদরগুলো সব সময় রুহানিকাকে দুর্বল করে দেয়। ফারাজ, আমাকে যেতে হবে, সময় হয়ে গেছে। সাবধানে থাকবে রুহানিকা, আমার জানটা কিন্তু তোমার কাছেই আছে। রুহানিকা মুচকে হেসে রুম থেকে বেরিয়ে যায়। রুহানিকা বের হওয়ার সাথে সাথেই ফারাজের চেহারার এক্সপ্রেশন বদলে যায়। সে দ্রুত নিজের কালো জ্যাকেট আর গিয়ারগুলো পরে নেয়। সিয়াম, আমার পজিশন রেডি। রুহানিকাকে ফলো করো, আমি ডকইয়ার্ডের দিকে এগোচ্ছি। বস, আমরা
করছি আরিফের লোকজনের আনাগোনা ডকাইতে শুরু হয়ে গেছে। রাতের অন্ধকার চিরে রুহানিকার পুলিশের গাড়ি ডক ইয়ার্ডের দিকে এগিয়ে যায়, আর তার ঠিক পেছনেই ছায়ার মতো বাইক নিয়ে ছুটে চলে ফারাজ। ফারাজ আজ কোনোভাবেই আরিফকে ছাড়বে না। রফিক সাহেব, আমরা ডকইয়ার্ডের কাছাকাছি চলে এসেছি, গাড়ি এখানে থামান, বাকি রাস্তা আমরা হেঁটে যাব। ম্যাডাম, চারিদিকে তো খুব অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। সাইলেন্সার লাগানো পিস্তল রেডি রাখুন। জাহিদ, তুমি পেছন থেকে কভার দেবে। রুহানিকা এবং তার টিম পা টিপে টিপে ডকইয়ার্ডের ভেতরে প্রবেশ করে। একটা বড় জাহাজের পাশে কিছু লোক বক্স নামাচ্ছে। রুহানিকা বুঝতে পারে এটাই সেই মাদকের চালান। ফ্রিজ, কেউ নড়বে না, চারপাশ থেকে পুলিশ ঘিরে ফেলেছে, যে পালানোর চেষ্টা করবে তাকে শুট করা হবে। রুহানিকার গলার আওয়াজ আরিফের লোকেরা থমকে দাঁড়ায়, কিন্তু হঠাৎ করেই জাহাজের ওপর থেকে বৃষ্টির মতো গুলি আসতে শুরু করে। ম্যাডাম, কাভার নিন, ওরা আগে থেকে প্রস্তুত ছিল। জাহিদ, ফায়ার ব্যাক করো, ওদের ছাড়বো না। রুহানিকা একটা বড় লোহার পিলারের আড়ালে আশ্রয় নেয়। চারিদিকে গুলির শব্দে ডকইয়ার্ড কেঁপে ওঠে। রুহানিকা বুঝতে পারে ওরা ফাঁদে পড়েছে। তুই খুব সাহসী মেয়ে। রোহিণাকে কিন্তু আজ তুই আমার ডেরায় এসে নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। তুই সামনে আয়। আরিফ, কাপুরুষের মতো লুকিয়ে থেকে গুলি চালাচ্ছিস কেন? আমি তোকে এত সহজে মারবো না। রোহিণাকে আমি তোকে তিলে তিলে কষ্ট দেব। ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে কালো জ্যাকেট পরা একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। ছায়ামূর্তিটার হাতে দুটো অটোমেটিক পিস্তল। চোখের পলকে সে আরিফের কয়েকজন লোককে শুট করে মাটিতে ফেলে দেয়। এই লোকটা কে রফিক সাহেব? আমাদের ব্যাকআপ ফোর্স তো এখনো আসেনি। বুঝতে পারছি না ম্যাডাম, কিন্তু লোকটা আমাদের বাঁচানোর চেষ্টাই করেছে। ছায়ামূর্তিটা বিদ্যুৎ গতিতে এগোতে থাকে। সে একা হাতে আরিফের পুরো দলকে নাস্তানবুদ করে দিচ্ছে। ফারাজের নিশানা একদম নিখুঁত। সে রুহানিকার দিকে ধেয়ে আসা কয়েকটা গুলি নিজের জ্যাকেটে নিয়ে নেয়, কিন্তু তার পরনের অ্যাডভান্স বুলেট প্রুফ ভেস্ট তাকে রক্ষা করে। সিয়াম, রুহানিকার টিমকে সেফ প্যাসেজ দাও, আমি আরিফকে দেখছি। বস, আরিফ পেছনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করছে। ফারাজ আরিফের পিছু নেয়। রুহানিকা অবাক হয়ে এই ব্ল্যাক কমান্ডো স্টাইলের লোকটাকে দেখতে থাকে। লোকটার মুভমেন্ট এত ফাস্ট যে সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। লোকটা যেভাবেই হোক আমাদের অনেক বড় উপকার করলো। জাহিদ, বাকিদের অ্যারেস্ট করো, মালগুলো সিজ করো। অপারেশন শেষে রুহানিকা বাসায় ফেরে। তার সারা গায়ে ধুলোবালি আর বারুদের গন্ধ। সে রুমে ঢুকে দেখে ফারাজ অঘরে ঘুমোচ্ছে। ফারাজ, ওঠো, আমি ফিরে এসেছি। হ্যাঁ, তুমি এসেছো? রুহানিকা, অপারেশন কেমন হলো? আমি তো ভয়ে সারা রাত ঘুমাতেই পারিনি। তুমি তো দেখি নাক ডেকে ঘুমাচ্ছিলে, আর বলছো ঘুমাওনি? মিথ্যাবাদী কোথাকার। সত্যি বলছি রুহানিকা, আমি শুধু চোখ বন্ধ করে তোমার কথা ভাবছিলাম। আজ রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে ফারাজ। আমরা ছাদে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে একজন ব্ল্যাক জ্যাকেট পরা লোক এসে আমাদের পুরো টিমকে বাঁচিয়ে দিল। লোকটা যে কে আমি কিছুই বুঝতে পারলাম না। তাই নাকি? ও মা, কি ভয়ঙ্কর ব্যাপার। ভালোই হয়েছে কেউ একজন তোমাকে বাঁচিয়েছে। আল্লাহ লোকটার ভালো করুক। ফারাজ মনে মনে হাসে। রুহানিকা বুঝতেও পারছে না যে তার এই ভীতু স্বামীটাই কিছুক্ষণ আগে ডকইয়ার্ডে ঝড় তুলে এসেছিল। রুহানিকা ফ্রেশ হয়ে ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ফারাজ রুহানিকার চুলে হাত বুলিয়ে দেয়। তার বউটাকে রক্ষা করতে সে যে কোনো রূপ নিতে প্রস্তুত। ফারাজ, ওঠো, এবার অনেক বেলা হয়ে গেছে, আর কত ঘুমাবে? আর একটু ঘুমাতে দাও না বউ। কাল রাতে তো তোমার চিন্তায় আমার একটু ঘুম হয়নি। সারা রাত শুধু এপাশ ওপাশ করেছি। তাই নাকি? আমার চিন্তায় নাকি তোমার নিজের ভয়ে কাল রাতে তো দেখলাম নাক ডেকে ঘুমাচ্ছিলে। ওটা তো ঘুমের ভান করছিলাম। তুমি যদি বোঝো আমি জেগে আছি, তাহলে তো আমাকে আবার বকা দিতে যে আমি কেন ঘুমাচ্ছি না। তুমি যে কি পরিমাণ মিথ্যা বলতে পারো সেটা আমি খুব ভালো করেই জানি। এবার ওঠো, আর ফাজলামো করো না। নিচে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। নানা ভাই আর নানি কাল এসেছে, আর তুমি আজ সকালেই এত দেরি করেছো। নানা ভাই আর নানি তো জানেই তাদের নাতি কতটা অলস, আর বউ পাগল। বউয়ের আঁচল ছেড়ে উঠতে মন চায় না বলে বিছানায় পড়ে আছি। তোমার এসব মিষ্টি কথায় আমি আর ভুলছি না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। আরে শোনো না, একটু কাছে আসো না। সকালের আদরটা তো এখনো দাওনি বউ। একদম কাছে আসবে না ফারাজ। আজ এমনিতেই আমার অনেক কাজ। কাল রাতের ওই লোকটাকে নিয়ে আমাকে অনেক কিছু বের করতে হবে। কোন লোকটা? ও হ্যাঁ,
ওই যে কাল রাতে তোমাদের বাঁচালো ব্ল্যাক জ্যাকেট পরা লোকটা, তাই না? না, লোকটার নিশানা এত নিখুঁত যে আমি অবাক হয়ে গেছি। আমার মনে হয় সে কোনো স্পেশাল ফোর্সের লোক হবে, নয়তো সাধারণ মানুষের পক্ষে এইভাবে একটা গ্যাংয়ের সাথে লড়াই করা সম্ভব না। হবে হয়তো কোনো সুপারহিরো। তোমার মতো সুন্দর পুলিশ অফিসারকে বিপদে পড়তে দেখে হয়তো মন গলে গেছে, তাই বাঁচাতে চলে এসেছে। তুমি সব কিছু নিয়েই শুধু মজা করো ফারাজ। বিষয়টা অনেক সিরিয়াস। লোকটা কে আর সে কেন আমাদের সাহায্য করলো সেটা আমাকে জানতেই হবে। আচ্ছা বাবা, যেন এখন আমাকে একটু আদর করো তো, তারপর আমি উঠছি। তুমি একটা আস্ত পাগল ফারাজ। আমি নিচে গেলাম, তুমি না আসলে কিন্তু আমি নাস্তা করে নেব। রুহানিকা হেসে রুম থেকে বের হয়ে যায়। ফারাজ বিছানায় শুয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে রুহানিকা কাল রাতের ওই লোকটাকে খুঁজতে গিয়ে অনেক তথ্য ঘাটাঘাটি করবে। ফারাজকে এখন আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ রুহানিকা খুব চালাক অফিসার। কোনো ছোট ভুলের কারণে ফারাজের আসল পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। ফারাজ দ্রুত ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে যায়। কিরে ফারাজ, তুই তো দেখছি বউয়ের আঁচল ছাড়া এক পাও নড়িস না। এত বেলা করে ঘুম থেকে উঠলি? না না ভাই, তুমি শুধু আমাকেই পচাও। তোমার নাত বউ যে আমাকে সারাক্ষণ ধমকের ওপর রাখে সেটা তো দেখো না। আমি তো ভয়ে বিছানা থেকে উঠতে পারি না। ভাইয়া, তুই তো একটা আস্ত ভিতর ডিম। আপু তোকে ধমক দেবে না তো কি আদর করে মাথায় তুলে রাখবে? তুই তো একটা তেলাপোকা দেখলেও চিল্লিয়ে বাড়ি মাথায় করিস। রিয়া, তুই বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলিস কেন? ও তো এমনিতে খুব শান্তশিষ্ট, কারো সাথে পাচ্ছে থাকে না। আম্মু, তুমি তো সারা জীবন ছোট ছেলের পক্ষেই কথা বলে গেলে। ফারাজ যে আসলে কতটা ফাঁকিবাজ সেটা শুধু আমরাই জানি। অফিসে যায় না, বাসায় বসে বইয়ের টাকায় খায়। আপনারা সবাই ফারাজ ভাইকে এভাবে বলবেন না। ফারাজ ভাই তো রুহানিকাকে অনেক ভালোবাসে, তাই সবসময় ওর খেয়াল রাখে। এই বাড়িতে শুধু ভাবি আর নানা ভাই আমাকে একটু বোঝে, বাকি সবাই তো আমার পেছনে লেগে থাকে, বিশেষ করে এই রিয়া মেয়েটা। রিয়া একদম ঠিক কথা বলেছে। তুমি একটা ভীতু আর অলস মানুষ। আমি ডিউটিতে গেলে তুমি বাসায় বসে বসে শুধু গেম খেলো আর ঘুমাও। নাটবো, তুই ওকে এত বকিস না। ছেলে মানুষ, একটু তো আরাম করবেই। তুই তো সারাদিন বাইরে বাইরে থাকিস, ও বেচারা বাসায় একা একা বোর হয়। আরে কুলসুম, তুমি বোঝো না, ওরা স্বামী স্ত্রী, নিজেদের মধ্যে একটু খুনসুটি করছে। তুই খা ভাই ফারাজ, বেশি করে মাংস নে, তোর তো আবার গরুর মাংস খুব পছন্দ। ফারাজ, আজ কিন্তু তুই অফিসে যাবি। তোর বস আমাকে কাল ফোন করেছিল, তুই নাকি অনেক দিন ধরে অফিসে যাস না। আব্বু, আমি আজকে অফিসে যাব, তুমি চিন্তা করো না। আমার সব কাজ গোছানো আছে, শুধু গিয়ে সাবমিট করে দেব। হ্যাঁ, অফিসে তো যাবেই, কিন্তু তার আগে আমাকে কথা দাও যে তুমি আমার থানায় বা ডিউটির আশেপাশে ঘুরোঘুরি করবে না। আমি কেন তোমার থানায় যাব? সেখানে তো সব বদমাশ আর ক্রিমিনালদের ধরে নিয়ে আসো। আমার তো ওসব দেখলে ভয় লাগে। পরিবারের সবার সাথে নাস্তা শেষ করে রুহানিকা থানায় যাওয়ার জন্য রেডি হয়। ফারাজও অফিসের কথা বলে বাসা থেকে বের হয়, কিন্তু ফারাজ অফিসে না গিয়ে সোজা শিয়ামের গোপন ডেরায় চলে যায়। শিয়াম তখন কম্পিউটারে কিছু ডাটা নিয়ে কাজ করছিল। ফারাজকে দেখে শিয়াম উঠে দাঁড়ায়। বস, আপনি এত সকালে চলে আসলেন কেন? সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো একটা হয়েছে। সিয়াম, রুহানিকা কাল রাতের ওই ব্ল্যাক জ্যাকেট পরা লোকটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে। ও জানতে চাই লোকটা কে ছিল। এটা তো খুব স্বাভাবিক বস, রুহানিকা ম্যাডাম তো পুলিশ অফিসার, উনি তো জানার চেষ্টা করবেই যে ওনাদের কে বাঁচালো। কিন্তু কোনোভাবেই যেন আমার ব্যাপারে কিছু জানতে না পারে। কাল রাতের সব সিসিটিভি ফুটেজ ডিলিট করেছো ডকইয়ার্ডের আশেপাশের? জি বস, সব ফুটেজ আমি রাতেই হ্যাক করে রিমুভ করে দিয়েছি। রুহানিকা ম্যাডাম কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট পাবেন না। আরিফের কি খবর? কাল রাতের পর ওর মুভমেন্ট কি? আরিফ খুব রেগে আছে বস, ওর কোটি টাকার মাদকের চালান আমরা পানিতে ফেলে দিয়েছি। ও ওর সব লোককে শহরে ছড়িয়ে দিয়েছে আপনাকে আর রুহানিকা ম্যাডামকে খুঁজতে। আমাকে তো ও এমনিতেই খুঁজছে, কিন্তু রুহানিকার দিকে আঙুল তোলার সাহস ওর কিভাবে হলো? আমি সেটাই ওকে বুঝিয়ে দেব। আরিফের আস্তানা কোথায় সেটা বের করো। আজ রাতেই আমি ওর সাথে দেখা করতে যাব। বস, এটা খুব রিস্ক হয়ে যাবে। আরিফ এখন খুব অ্যালার্ট, ওর সাথে অনেক লোক আছে। আমার কাছে রিস্ক বলে কিছু নেই সিয়াম। রুহানিকার দিকে যে চোখ তুলে তাকাবে
আমি তার চোখ উপড়ে নেব। তুমি শুধু আমাকে ও লোকেশন দাও। ফারাজ শিয়ামের কাছ থেকে তথ্য নিয়ে আবার তার স্বাভাবিক ভীতু স্বামীর রূপে বাসায় ফিরে আসে। অন্যদিকে রুহানিকা থানায় বসে কাল রাতের ঘটনা নিয়ে রফিক আর জাহিদের সাথে মিটিং করছিল। ম্যাডাম, কাল রাতে লোকটা কি হতে পারে? সে তো আমাদের সবার জীবন বাঁচিয়ে দিল। না হলে আরিফের লোকেরা কাল আমাদের মেরেই ফেলতো। আমি সারা রাত এটাই ভেবেছি রফিক সাহেব, আমাদের ফোর্সের কেউ এমন ব্ল্যাক কমান্ডো ড্রেস পরে আসে না। লোকটার নিশানা না দেখে মনে হলো সে স্পেশাল ফোর্সের হাইলি ট্রেন্ড কেউ। ম্যাডাম, আমার তো মনে হয় লোকটা আরিফের কোনো পুরনো শত্রু হবে, যে আমাদের ব্যবহার করে আরিফকে মারতে চেয়েছিল। হতে পারে, কিন্তু আমার মন বলছে অন্য কথা। লোকটা যেভাবে আমাকে সেভ করলো, মনে হচ্ছিল যেন আমাকে বাঁচানোটাই তার প্রধান লক্ষ্য ছিল। সে যেই হোক, রতনকে খবর দাও। রতন হয়তো জানতে পারে আন্ডারওয়ার্ল্ডে এমন কেউ আছে কিনা। জি ম্যাডাম, আমি রতনকে খবর দিচ্ছি, কিন্তু আরিফ তো এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। আমাদের সবার সাবধানে থাকা দরকার। আরিফকে আমি ভয় পাই না রফিক সাহেব, ওকে তো আমি নিজ হাতে লকআপে ভরবো, শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই রুহানিকার ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। রুহানিকা ফোনটা রিসিভ করে স্পিকারে দেয়। হ্যালো রুহানিকা, কাল রাতে তো খুব লাকিলি বেঁচে গেলি, কিন্তু তোর ওই সুপার হিরো তোকে আর কতদিন বাঁচাবে? তুই সামনে আসার সাহস রাখিস না। আরিফ ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছিস আর ফোনে হুমকি দিচ্ছিস। সাহস থাকলে সামনে আয়। সামনে তো আমি আসবো রুহানিকা, কিন্তু একা আসবো না, তোর সবচেয়ে কাছের মানুষটাকে নিয়ে আসবো। তোর ওই স্বামী ফারাজ খুব ভীতু, তাই না? দেখি ওকে যখন আমি টুকরো টুকরো করে কাটবো তখন তোর কেমন লাগে। ফারাজের গায়ে যদি তুই একটা আচরও দিস আরিফ, আমি তোকে মাটির নিচে টেনে বের করে কুকুরকে দিয়ে খাওয়াবো। তুই জানিস না আমি কে। দেখা যাবে রুহানিকা, খেলা তো শুরু হলো। তুই তোর স্বামীকে সাবধানে রাখিস। কলটা কেটে যায়। রুহানিকার মুখ রাগে লাল হয়ে যায়। সে বুঝতে পারে আরিফ এবার সরাসরি ফারাজকে টার্গেট করেছে। ফারাজ এত ভীতু আর সাধারণ একটা ছেলে, তাকে যদি আরিফের লোকেরা কিছু করে, রুহানিকা নিজেকে কখনো মাফ করতে পারবে না। ম্যাডাম, আরিফ তো ফারাজ স্যারকে থ্রেট করলো। আমাদের এখনই ফারাজ স্যারের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। রফিক সাহেব, আপনি এখনই কয়েকজন সাদা পোশাকের পুলিশ ফারাজের অফিসের আশেপাশে মোতায়েন করুন। ও যেন কোনোভাবেই একা বাইরে না থাকে, আর আমি নিজে গিয়ে ওকে অফিস থেকে নিয়ে আসব। রুহানিকা দ্রুত থানা থেকে বের হয়ে নিজের জিপ নিয়ে ফারাজের অফিসের দিকে রওনা দেয়। এদিকে ফারাজ বাসায় বসে শিয়ামের সাথে ফোনে কথা বলছিল। সিয়াম, আরিফ রুহানিকাকে ফোন করে আমাকে মারার হুমকি দিয়েছে। রুহানিকা খুব প্যানিকড হয়ে আছে। ও হয়তো আমাকে খুঁজতে অফিসে যাবে। বস, আপনি তো অফিসে নেই। রুহানিকা ম্যাডাম যদি অফিসে গিয়ে আপনাকে না পান তাহলে তো সন্দেহ করবেন। আমি এখনই অফিসে যাচ্ছি। তুমি আরিফের কল লোকেশন ট্র্যাক করেছো? ও কোথা থেকে কল করেছিল? জি বস, ও শহরের পূর্ব দিকের একটা বস্তি এলাকা থেকে কল করেছিল। আমরা স্পট কনফার্ম করার চেষ্টা করছি। ঠিক আছে, তুমি কাজ চালিয়ে যাও, আমি রুহানিকাকে সামলাচ্ছি। ফারাজ দ্রুত বাসা থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে অফিসের দিকে রওনা হয়। রুহানিকার গাড়ি পৌঁছানোর ঠিক 2 মিনিট আগে ফারাজ অফিসে ঢুকে নিজের ডেস্কে বসে পড়ে রুহানিকা হন্তদন্ত হয়ে অফিসে ঢোকে। ফারাজ, তুমি ঠিক আছো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আরে রুহানিকা, তুমি হঠাৎ আমার অফিসে কি ব্যাপার? তুমি তো কখনো আমার অফিসে আসো না, আর তুমি এত ঘামছো কেন? তুমি তাড়াতাড়ি আমার সাথে বাসায় চলো। ফারাজ, তোমার এখানে থাকা সেফ না। কেন, কি হয়েছে? আমাকে তো আমার বস এখনো ছুটি দেয়নি। আমি মাত্রই তো কাজে বসলাম। তোমার বসের গুষ্টি কিলাই আমি। যা বলছি শোনো, তুমি এক্ষুনি আমার সাথে বাসায় যাবে, আর আজ থেকে তুমি একা কোথাও বের হবে না। কিন্তু রুহানিকার সমস্যাটা কি? আমাকে তো কিছু খুলে বলবে নাকি? আমি তো ভয়ে কাঁপছি। তুমি যেভাবে পুলিশ নিয়ে অফিসে ঢুকেছো, সবাই তো আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ একজন তোমাকে মারার হুমকি দিয়েছে ফারাজ। আমি তোমাকে হারাতে চাই না। প্লিজ আমার সাথে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ফারাজ মনে মনে হাসে, কিন্তু বাইরে এমন একটা ভয়ের ভান করে যেন সে সত্যি খুব ভয় পেয়েছে। রুহানিকা ফারাজের হাত ধরে টেনে অফিস থেকে বের করে নিয়ে যায় গাড়িতে উঠে। রুহানিকা ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি তোমাকে কিচ্ছু হতে দেব না ফারাজ, তুমি একদম ভয় পেও না। আমি সবসময় তোমার সাথে আছি। কিন্তু কে আমাকে মারতে চাই রুহানিকা? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমি তো খুব সাধারণ একটা মানুষ।
আরিফ নামের একটা ক্রিমিনাল আমাকে ভয় দেখানোর জন্য তোমাকে টার্গেট করেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমার ফোর্স সবসময় তোমার আশেপাশে থাকবে। আমার খুব ভয় করছে রুহানিকা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? তুমি থানায় গেলে তো আমি একা হয়ে যাব। আমি তোমাকে নিয়েই থানায় যাব, দরকার হলে তুমি আমার চোখের সামনে থাকবে সারাক্ষণ। বাসায় ফেরার পর রুহানিকা ফারাজকে ড্রয়িং রুমে বসিয়ে সবাইকে সাবধান করে দেয়, কেউ যেন অপরিচিত কাউকে বাসায় ঢুকতে না দেয়। নানা নানিও খুব চিন্তায় পড়ে যান। রাতের বেলা ফারাজ আর রুহানিকা রুমে আসে। রুহানিকা খুব টেনশনে পায়চারি করছিল। রুহানিকা, তুমি এত টেনশন করো না তো, আমি তো তোমার সামনেই আছি, তুমি এদিকে এসো, আমার কাছে বসো। আমার মাথায় কিচ্ছু কাজ করছে না ফারাজ। আরিফ খুব ডেঞ্জারাস একটা লোক, সে কখন কি করে বসে কেউ বলতে পারে না। তুমি তো আমার সাহসী বউ, তুমি কেন এত ভয় পাচ্ছ? তুমি কাছে এসো, আমার খুব ইচ্ছে করছে তোমাকে আদর করতে। ফারাজ, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিপদের মধ্যে তোমার রোম্যান্স করার শখ জাগছে? আমি এখানে চিন্তায় মরে যাচ্ছি আর তুমি এসব বলছো? বিপদ তো বাইরে, ঘরের ভেতরে তো আমরা দুজন একা, আর তুমি এত টেনশন করলে তো আমার ভয় আরো বেড়ে যাবে। আমাকে একটু রিল্যাক্স করতে দাও বউ। ফারাজ রুহানিকার হাত ধরে টান দিয়ে তাকে নিজের কোলের ওপর বসায়। রুহানিকা একটু অবাক হয়, ফারাজের গায়ে আজ অন্যরকম একটা জোর লাগছে। ফারাজ রুহানিকার ঘাড়ের কাছে মুখ নিয়ে যায়। রুহানিকার শরীরটা হঠাৎ করেই কেঁপে ওঠে। ফারাজ ছাড়ো আমাকে, কেউ চলে আসবে। ঘরের দরজা লক করা, কেউ আসবে না। আজ আমি কোনো কথা শুনবো না। সারাদিন আমি ভয়ে ভয়ে ছিলাম, এখন আমাকে আমার পাওনা বুঝিয়ে দাও। তুমি একটা অসভ্য ফারাজ। সারাদিন পর আমি টায়ার্ড থাকি আর তুমি শুরু করো তোমার রোম্যান্স। আমি খুব ক্লান্ত লাগছে আজ। তোমার সব ক্লান্তি আমি দূর করে দিচ্ছি, তুমি শুধু চোখটা বন্ধ করো আমার জান পাখি। ফারাজ রুহানিকার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রুহানিকা প্রথমে একটু বাধা দিলেও ফারাজের আদরের কাছে সে হার মানে। ফারাজের স্পর্শে রুহানিকার ভেতরের সব ভয় আর টেনশন দূর হয়ে যেতে থাকে। ফারাজ রুহানিকার ইউনিফর্মের বোতামগুলো একটা একটা করে খুলে দেয়। রুহানিকা চোখ বন্ধ করে ফারাজের বুকে মাথা রাখে। ঘরের ভেতরের পরিবেশটা খুব দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে ফারাজের হাতের ছোঁয়ায়। রুহানিকা যেন অন্য এক জগতে হারিয়ে যায়। সে ভুলেই যায় সে বাইরে আরিফ নামের একটি ভয়ঙ্কর বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। ফারাজ খুব সাবধানে রুহানিকাকে বিছানায় শুইয়ে দেয়। রাতের অন্ধকার আরো গভীর হতে থাকে আর তাদের রোম্যান্সও এক নতুন মাত্রা পায়। ফারাজ মনে মনে প্রতিজ্ঞা করে এই সুন্দর মুহূর্তগুলো সে কোনোভাবেই আরিফকে ধ্বংস করতে দেবে না। আগামীকাল আরিফের জন্য এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে যা আরিফ কল্পনাও করতে পারবে না। রুহানিকা জান পাখি আমার, এবার তো ওঠো, সকাল তো অনেক হলো। আর একটু ঘুমাতে দাও না ফারাজ, কাল রাতে তুমি আমাকে একটু ঘুমাতে দাওনি, সারা রাত শুধু অত্যাচার করেছো। আমি আবার কি অত্যাচার করলাম? তুমি তো কাল নিজেই আমাকে ছাড়ছিলে না, উল্টো আমাকেই তো তুমি বেশি আদর করেছো। একদম মিথ্যা কথা বলবে না, অসভ্য লোক একটা। কাল রাতে আমার গায়ে একটুও জোর ছিল না, আর তুমি সেই সুযোগে নিজের সব পাওনা মিটিয়ে নিয়েছো। আমার সারা শরীর এখনো ব্যথা করছে। রুহানিকা ফারাজের বুকে মুখ গুজে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। ফারাজ রুহানিকার এলোমেলো চুলে হাত বুলিয়ে দেয়। কাল রাতের ওই গভীর আদরের পর রুহানিকা যেন আরো বেশি মায়াবী হয়ে উঠেছে। ফারাজ জানে আজ থেকে তাদের জীবনে বড় একটা ঝড় আসতে চলেছে। আরিফ চুপ করে বসে থাকার পাত্র নয়, কিন্তু ফারাজ নিজের জীবনের বিনিময়ে হলেও রুহানিকাকে রক্ষা করবে। ব্যথা করছে তো কি হয়েছে, আমি আবার একটু আদর করে দেই, তাহলে সব ব্যথা একদম ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। একদম কাছে আসবে না ফারাজ, এমনিতেই আজ আমার অনেক কাজ। আরিফকে যেখান থেকে হোক খুঁজে বের করতে হবে। লোকটা তোমাকে মারার হুমকি দিয়েছে, আমি ওকে জ্যান্ত কবর দেব। আমার খুব ভয় করছে রুহানিকা, আরিফ যদি সত্যি আমাকে মেরে ফেলে তাহলে তোমার কি হবে? তুমি তো বিধবা হয়ে যাবে। চুপ করো, বাজে বকবে না। আমার জান থাকতে তোমার গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি আজ আমার সাথে থানায় যাবে। আমি থানায় গিয়ে কি করব? সেখানে তো সব চোর ছ্যাচর থাকে, আমার ওসব দেখলে ঘেন্না লাগে। আমি বরং বাসাতেই থাকি। বাসায় তুমি একদম সেফ না। নানা নানি আব্বু আম্মু এরা কেউ তোমাকে প্রোটেক্ট করতে পারবে না। তুমি আমার চোখের সামনে থাকবে। আমি রফিক সাহেবকে বলে তোমার জন্য আমার কেবিনে একটা আলাদা ডেস্ক রেডি করে দিতে বলছি। ফারাজ মনে মনে খুব বিরক্ত হয়, কিন্তু বাইরে ভয়ের অভিনয় করে। সারাদিন থানায় বসে থাকলে সে শিয়ামের সাথে যোগাযোগ করবে কিভাবে, আর আরিফের খবরই বা নেবে কিভাবে? কিন্তু রুহানিকার জেদের কাছে সে হার মানতে বাধ্য হয়। দুজনে রেডি হয়ে নিচে ডাইনিং টেবিলে আসে। কিরে ফারাজ, তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? বউ কি সকালে বকা দিয়েছে নাকি? না না ভাই,
তুমি শুধু আমাকেই দোষ দাও। তোমার নাত বউ আমাকে জোর করে আজ থানায় নিয়ে যাচ্ছে। আমাকে নাকি সারাদিন ওর চোখের সামনে বসে থাকতে হবে। আমি কি কোনো অপরাধী নাকি যে আমাকে থানায় ধরে নিয়ে যাবে? নাতবো, তুই ওকে খামোকা থানায় নিয়ে যাচ্ছিস কেন? ও তো এমনিতেই ভীতু ছেলে। থানার পরিবেশ দেখলে তো ওর জ্বর চলে আসবে। নানি, আপনারা তো জানেন না, আরিফ নামের একটা ক্রিমিনাল ফারাজকে মারার হুমকি দিয়েছে। আমি ওকে বাসায় একা রেখে ডিউটিতে যেতে পারবো না। আমার চোখের সামনে থাকলে আমি শান্তিতে কাজ করতে পারবো। আল্লাহ, একই কথা বলছো মা? ফারাজকে কেন হুমকি দেবে? ফারাজ তো কারো ক্ষতি করেনি। আমার ছেলেটার জীবনে এত বড় বিপদ আর তুই আমাদের কিছুই জানাসনি। রুহানিকা, তুই ওকে অবশ্যই তোর সাথে নিয়ে যা, ওর যেন কোনো ক্ষতি না হয়। আপু ঠিকই বলেছে ফারাজ, তুই আপুর সাথে থাক। আরিফের গ্যাং কিন্তু খুব ডেঞ্জারাস। আমি খবরের কাগজে পড়েছি, ওরা কাউকে ছাড়ে না। ফারাজ ভাই, আপনি সাবধানে থাকবেন। রুহানিকা আপুর কথা একদম অক্ষরে অক্ষরে পালন করবেন। ভাইয়া, তুই তো দেখি সত্যি সত্যি আপুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলি। এবার তোকে থানার ডিউটি করতে হবে। তুই একটা কাজ কর, পুলিশের ড্রেস পরে নে, তাহলে তোকে একদম রিয়েল পুলিশ মনে হবে। তুই চুপ কর রিয়া, আমার এমনিতেই ভয় হাত পা কাঁপছে, আর তুই আমার সাথে মজা করছিস। আমি তো ভাবছি আজ থেকে আর বাসা থেকে বের হব না। সবার সাথে নাস্তা শেষ করে রুহানিকা ফারাজকে নিয়ে নিজের সরকারি জিপে ওঠে। জাহিদ সামনে বসে আছে আর রুহানিকা পেছনের সিটে ফারাজের হাত শক্ত করে ধরে বসে আছে। ফারাজ জানালার বাইরে তাকিয়ে আছে, তার মাথায় এখন অন্য চিন্তা ঘুরছে। তুমি এত চুপচাপ কেন ফারাজ? ভয় পাচ্ছ? আমি তো তোমার সাথেই আছি। ভয় পাবো না তো কি আনন্দ করব নাকি? আমি একটা সাধারণ আইটি কর্মী। আমার জীবনে এসব পুলিশ, ক্রিমিনাল গ্যাং এসবের কোনো জায়গা ছিল না। তুমি আমাকে এসবের মধ্যে জড়িয়ে ফেললে। আমাকে মাফ করে দাও ফারাজ। আমার পেশার জন্য আজ তোমাকে এইসব ফেস করতে হচ্ছে, কিন্তু আমি কথা দিচ্ছি রফিককে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তারপর আমরা একটা লম্বা ছুটিতে ঘুরতে যাব। রুহানিকা ফারাজের কাঁধে মাথা রাখে। ফারাজ একটা দীর্ঘশ্বাস ফেলে সে জানে রুহানিকা আরিফকে শেষ করার আগেই আরিফ বড় কোনো চাল চালবে। থানায় পৌঁছানোর পর রুহানিকা ফারাজকে নিজের কেবিনে নিয়ে যায়। রফিক আর জাহিদ আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। ম্যাডাম, ফারাজ স্যারের ডেস্ক রেডি করে দিয়েছি। উনি এখানে একদম সেফ থাকবেন। থানার চারিদিকে আমাদের কড়া পাহারা আছে। রফিক সাহেব, থানার বাইরে সাদা পোশাকের পুলিশ আরও বাড়িয়ে দিন। আরিফের লোক যেন কোনোভাবেই থানার আশেপাশে ঘেঁষতে না পারে। ম্যাডাম, রতন এসেছে। ও নাকি আরিফের ব্যাপারে কিছু জরুরি খবর নিয়ে এসেছে। রতনকে ভেতরে পাঠাও। আর ফারাজ, তুমি একদম এই চেয়ার থেকে উঠবে না। আমি রতনের সাথে কথা বলে আসছি। রুহানিকা কেবিনের বাইরে যায়। ফারাজ সাথে সাথে নিজের সিক্রেট ফোন বের করে শিয়ামকে মেসেজ করে। শিয়াম যেন আরিফের সব লোকেশন ট্র্যাক করে রাখে। কিছুক্ষণ পর সাংবাদিক মিম রুহানিকার কেবিনে ঢোকে। ঠিক, আরে ফারাজ, তুমি এখানে? রোহানিকা তোকে ধরে থানায় নিয়ে এসেছে নাকি তুই কোনো অপরাধ করেছিস? আরে মিম, তুমি কেমন আছো? না, অপরাধ করব কেন? রুহানিকা আমাকে বডিগার্ড হিসেবে এখানে রেখেছে। ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তুই আর রোহানিকার বডিগার্ড? রোহানিকা তো আমাকে বললো তোকে নাকি কেউ হুমকি দিয়েছে, তাই তোকে মুরগির বাচ্চার মতো ডানা নিচে লুকিয়ে রেখেছে। তুমি খুব বেশি কথা বলো মিম। আমি মোটেও মুরগির বাচ্চা নই। আমি রুহানিকার স্বামী। আমার একটা সম্মান আছে। তখন রুহানিকা কেবিনে ফিরে আসে। মিমকে দেখে রুহানিকা একটু রেগে যায়। মিম, তুই আবার এখানে এসেছিস? তোকে না বলেছি কাজের সময় ডিস্টার্ব করবি না? আমার এখন খুব ইম্পর্টেন্ট কাজ চলছে। আমি তো তোর কিউট বডিগার্ডকে দেখতে এলাম। বেচারা তো ভয়ে একদম ছিটিয়ে আছে। তুই ওকে এভাবে আটকে রাখিস না। তুই এখন যা মিম, আমাকে রফিক সাহেবের সাথে স্পটে যেতে হবে। রতন একটা খবর দিয়েছে। তুমি আমাকে রেখে স্পটে যাবে রুহানিকা? আমি এখানে একা থাকবো। আমার খুব ভয় করবে। তুমি আমাকেও সাথে নিয়ে চলো। তুমি স্পটে গিয়ে কি করবে ফারাজ? সেখানে গোলাগুলি চলতে পারে। তুমি এখানে একদম সেফ আছো। জাহিদ তোমার সাথে থাকবে। আমি রফিক সাহেবকে নিয়ে যাচ্ছি। রুহানিকা ফারাজকে কেবিনে রেখে রফিককে নিয়ে থানা থেকে বেরিয়ে যায়। ফারাজ কেবিনে একা বসে ছটফট করতে থাকে। তার মনে হচ্ছে আরিফ রুহানিকাকে ফাঁদে ফেলার জন্য রতনকে দিয়ে ভুল খবর পাঠিয়েছে। ফারাজ দ্রুত শিয়ামকে কল করে। সিয়াম, রুহানিকা স্পটে গেছে। রতন একটা খবর দিয়েছিল। আমার মনে হচ্ছে এটা আরিফের ট্র্যাপ। তুমি
রুহানিকার লোকেশন ট্র্যাক করো আর দেখো স্পটে আরিফের কোনো লোক আছে কিনা। বস, রুহানিকা ম্যাডাম যেদিকে গেছেন সেদিকে তো আরিফের কোনো নেটওয়ার্ক দেখাচ্ছে না। কিন্তু বস, আরিফের কয়েকটা মোবাইল নম্বর আমরা রিয়াফুল কলেজের আশেপাশে ট্র্যাক করেছি। হোয়াট? রিয়ার কলেজের আশেপাশে? তার মানে আরিফ রুহানিকাকে ভুল স্পটে পাঠিয়ে রিয়াকে টার্গেট করেছে। সিয়াম, তুমি এখনই আমাদের লোক নিয়ে রিয়ার কলেজে যাও, রিয়ার যেন কোনো ক্ষতি না হয়। জি বস, আমি এখনই মুভ করছি, আপনি চিন্তা করবেন না। ফারাজের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আরিফ অনেক বড় চাল চেলেছে। সে রুহানিকার দুর্বল জায়গায় আঘাত করতে চায়। রুহানিকার স্পটে পৌঁছে দেখে সেখানে কিছুই নেই, পুরো জায়গাটা একদম ফাঁকা। রফিক সাহেব, রতন তো বলেছিল এখানে আরিফের লোক থাকবে, কিন্তু এখানে তো একটা কুকুরও নেই। ম্যাডাম, আমরাও তো কিছু বুঝতে পারছি না। রতন কি আমাদের ভুল খবর দিল? ঠিক তখনই রুহানিকার ফোনে একটা কল আসে। নম্বরটা আননোন। রুহানিকার সাথে সাথে কল রিসিভ করে। কি ম্যাডাম, ফাঁকা স্পটে ঘুরে কেমন লাগছে? আমি তো আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ রেডি করে রেখেছি। তুই কোথায় আরিফ? কুকুরের মতো লুকিয়ে না থেকে সামনে আয়। তোর সাহস থাকলে আমার সাথে ফেস টু ফেস কর। ফাইট তো হবে রুহানিকা, কিন্তু তোর সাথে নয়, তোর আদরের ছোট ননদ রিয়ার সাথে। তুই কি জানিস তোর ননদ এখন আমার হেফাজতে আছে? তুই মিথ্যে বলছিস আরিফ। রিয়া তো কলেজে গেছে, তুই ওর গায়ে হাত দেওয়ার সাহস পাবি না। বিশ্বাস হচ্ছে না তো? যারা তোর ননদের গলার আওয়াজ শোনাচ্ছি। রিয়া, চিৎকার কর, তোর ভাবিকে বল তুই কোথায় আসিস। আপু, আমাকে বাঁচাও, ওরা আমাকে কলেজ থেকে তুলে এনেছে। এরা খুব খারাপ মানুষ, আমাকে মেরে ফেলবে আপু। রিয়ার কান্নার আওয়াজ শুনে রুহানিকার পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে আরিফ তাকে ধোঁকা দিয়েছে। রিয়াকে কিডন্যাপ করে সে ফারাজকে কষ্ট দিতে চায়। আরিফ, তুই রিয়াকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। তোর যা শত্রুতা সব আমার সাথে, তুই আমাকে নিয়ে যা, কিন্তু রিয়াকে কিছু করিস না। ওকে তো আমি ছাড়বো রুহানিকা, কিন্তু তার আগে তোর স্বামী ফারাজকে আমার কাছে পাঠাতে হবে। তুই ফারাজকে আমার ঠিকানা পাঠিয়ে দে, আমি রিয়াকে ছেড়ে দেবো। আর যদি পুলিশ নিয়ে আসার চেষ্টা করিস তাহলে রিয়ার লাশ পাবি। কলটা কেটে যায়। রুহানিকা রাস্তায় বসে পড়ে, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। রিয়া ফারাজের খুব আদরের বোন। ফারাজ যদি জানতে পারে রিয়া কিডন্যাপ হয়েছে তাহলে সে মরেই যাবে। রফিক রুহানিকে ধরে তোলে। ম্যাডাম, কি হয়েছে? আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? আরিফ কি বলছে? আরিফ রিয়াকে কিডন্যাপ করেছে। রফিক সাহেবও ফারাজকে ওর কাছে পাঠাতে বলেছে, না হলে ও রিয়াকে মেরে ফেলবে। আমি এখন ফারাজকে কি জবাব দেব? ম্যাডাম, আপনি শান্ত হন। আমরা এখনই ফোর্স নিয়ে আরিফের ডেরা অ্যাটাক করব। রিয়া আপুর কিছু হবে না। না রফিক সাহেব, আরিফ পরিষ্কার বলে দিয়েছে পুলিশে গেলে ও রিয়াকে মেরে ফেলবে। আমাকে একাই যেতে হবে। আমি ফারাজকে কোনোভাবেই আরিফের হাতে তুলে দেব না, আর রিয়াকে আমি একাই বাঁচাবো। রুহানিকা দ্রুত থানায় ফিরে আসে। ফারাজ তখন কেবিনে বসে চিন্তায় অস্থির হয়েছিল। রুহানিকাকে দেখে ফারাজ বুঝতে পারে ঘটনা খারাপের দিকে গেছে। রুহানিকা, তুমি এত ঘামছো কেন? আর তোমার চোখ মুখ কেমন লাল কেন? কি হয়েছে আমাকে বলো। রতন কি ঠিক খবর দিয়েছিল? ফারাজ, তুমি একদম শান্ত হয়ে আমার কথা শোনো। রিয়াকে আরিফ কিডন্যাপ করেছে। কি বলছো তুমি? রিয়াকে কিডন্যাপ করেছে? আমার ছোট বোনটাকেও কেন কিডন্যাপ করবে? আমি এখনই রিয়াকে আনতে যাব। তুমি আমাকে আরিফের কাছে নিয়ে চলো। ফারাজ এমন ভাবে অভিনয় করেন যেন সে খুব ভয় পেয়েছে এবং কান্না করছে। রুহানিকা ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি কোথাও যাবে না ফারাজ, আরিফ তোমাকেই চাই। তুমি গেলে ও তোমাকে মেরে ফেলবে। আমি রিয়াকে প্রমিস করছি, আমি রিয়াকে সেফলি ফিরিয়ে আনবো। তুমি এখানেই থাকবে। না রুহানিকা, তুমি একা যেও না। আরিফ খুব ভয়ঙ্কর লোক, ও তোমারও ক্ষতি করবে। আমি আমার বোনকেও চাই আর তোমাকেও চাই। তুমি রিয়াকে নিয়ে আসো প্লিজ। আমি কথা দিচ্ছি ফারাজ, আমি দুজনেই তোমার কাছে ফিরে আসব। জাহিদ, ফারাজকে কেবিনের ভেতরে লক করে দাও। আমি না আসা পর্যন্ত ও যেন বাইরে না আসতে পারে। রুহানিকা ফারাজকে কেবিনে রেখে বাইরে থেকে তালা আটকে দেয়। সে নিজের সাথে সব রকম অস্ত্র নিয়ে একা জিপ নিয়ে বেরিয়ে যায় আরিফের দেওয়া ঠিকানার দিকে। রফিক আর জাহিদকে থানায় থাকতে বলে যায়। রুহানিকা চলে যাওয়ার সাথে সাথে ফারাজের চেহারার ভয়ার্থ ভাবটা একদম গায়েব হয়ে যায়। চোখের দৃষ্টি হয়ে ওঠে বরফের মতো ঠান্ডা। সে পকেট থেকে একটা মাস্টার কি বের করে কেবিনের তালা খুলে ফেলে। সিয়াম, তুমি কোথায়? রিয়াকে কি লোকেট করতে পেরেছো? বস, আরিফের লোকেরা রিয়াফুকে শহরের বাইরে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে নিয়ে গেছেন।
রুহানিকা ম্যাডামও ওইদিকে যাচ্ছেন, কিন্তু ফ্যাক্টরির চারপাশে অফিসের প্রচুর লোক পাহারায় আছে। রুহানিকা ম্যাডাম একা গেলে নিশ্চিত মারা পড়বেন। রুহানিকার গায়ে একটা আঁচড় লাগার আগে আমি পুরো ফ্যাক্টরি উড়িয়ে দেব। তুমি আমার স্পেশাল গিয়ার আর ওয়াপন নিয়ে পেছনের রাস্তায় রেডি থাকো। আজ আরিফের গ্যাংয়ের শেষ দিন, আমি ওদের কাউকে জ্যান্ত রাখবো না। জি বস, আমি সব রেডি করে রাখছি, আপনি তাড়াতাড়ি আসুন। ফারাজ থানার পেছনের দেওয়াল টপকে বেরিয়ে যায়। শিয়াম আগে থেকেই সেখানে কালো রঙের একটা রেসিং বাইক আর ফারাজের কমান্ডো গিয়ার নিয়ে অপেক্ষা করছিল। ফারাজ দ্রুত তার কালো জ্যাকেট আর মাস্ক পরে নেয়, হাতে তুলে নেয় দুটো ভয়ঙ্কর অটোমেটিক ওয়েপন। আজ আর কোনো অভিনয় নয়, আজ ফারাজ তার আসল রূপে আরিফের সামনে হাজির হবে। অন্যদিকে রুহানিকা চিপ নিয়ে পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে পৌঁছয়। জায়গাটা খুব নীরব, কিন্তু রুহানিকা জানে ভেতরে আরিফের লোকেরা ওত পেতে বসে আছে। সে নিজের পিস্তল লোড করে সাবধানে ফ্যাক্টরির ভেতরে ঢোকে। আরিফ, আমি একা এসেছি, রিয়াকে ছেড়ে দে। তুই তো আমাকেই চাস, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। ফ্যাক্টরির অন্ধকার থেকে আরিফ হাসতে হাসতে বেরিয়ে আসে। তার চারপাশে অন্তত 20 জন সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে। রিয়াকে একটা চেয়ারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, রিয়া কাঁদছে। তুই খুব বোকা রুহানিকা, আমি তোকে ফারাজকে নিয়ে আসতে বলেছিলাম আর তুই একা চলে আসলি। তোর স্বামীটা একটা আস্ত কাপুরুষ, নিজের বোনকে বাঁচাতে বউকে পাঠিয়ে দিয়েছে। ফারাজের নাম তোর নোংরা মুখে নিবি না। আরিফ ও কাপুরুষ নয়, ও খুব ভালো মানুষ, আর তোদের মতো জানোয়ারদের সাথে লড়ার জন্য আমি একাই যথেষ্ট। রিয়াকে ছেড়ে দে। রিয়াকে তো আমি ছাড়বো না রুহানিকা, আজ তোরা দুজনকেই আমি মারবো, তারপর তোর ওই কাপুরুষ স্বামীটার কাছে তোদের লাশ পাঠাবো। আপু, তুমি পালিয়ে যাও, এরা খুব খারাপ, এরা তোমাকে মেরে ফেলবে। ভাইয়াকে বলো আমি ওকে খুব ভালোবাসি। তুই ভয় পাস না রিয়া, তোর আপু থাকতে এরা তোর কিছুই করতে পারবে না। রুহানিকা পিস্তল তুলে আরিফের দিকে তাক করে, কিন্তু আরিফের লোকেরা সাথে সাথে রুহানিকাকে ঘিরে ফেলে। সবার হাতে বড় বড় অস্ত্র। রুহানিকা বুঝতে পারে সে আজ সত্যিই খুব বড় ফাঁদে পড়েছে। এতগুলো লোকের সাথে একা লড়া তার পক্ষে সম্ভব নয়। সে চোখ বন্ধ করে ফারাজের মুখটা একবার মনে করে নেয়। ঠিক সেই মুহূর্তেই ফ্যাক্টরির পেছনের বড় কাচের জানালা ভেঙে একটা কালো রঙের স্পোর্টস বাইক উড়ে এসে ভেতরে ঢোকে। বাইকের ওপরে বসে থাকা লোকটার পরনে কালো জ্যাকেট আর মুখে কালো মাস্ক ঢাকা। লোকটার মুখ, দুই হাতে দুটো অটোমেটিক রাইফেল। বাইকটা মাটিতে পড়ার আগেই লোকটা গুলি চালাতে শুরু করে। আরিফের কয়েকজন লোক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। রুহানিকা অবাক হয়ে এই ব্ল্যাক কমান্ডোকে দেখতে থাকে। এই সেই লোক যে কাল রাতে তাদের বাঁচিয়েছিল, কিন্তু আজ লোকটার চেহারায় একটা ভয়ঙ্কর ক্ষিপ্ততা। আজ সে কাউকেই ছাড়বে না। ফ্যাক্টরির ভেতরে একটা রক্তক্ষয়ী যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। গুলি চালা সবাই, ওই ব্ল্যাক কমান্ডারকে আজ জ্যান্ত জ্বালিয়ে দেবো, কেউ যেন বাঁচতে না পারে। আরিফের হুকুমে তার লোকেরা বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। ব্ল্যাক জ্যাকেট পরা লোকটা এত দ্রুত নড়াচড়া করছে যে কারো নিশানা তার গায়ে লাগছে না। সে একটা লোহার ড্রামের আড়ালে কাভার নিয়ে তার অটোমেটিক রাইফেল দিয়ে পাল্টা জবাব দিচ্ছে। রুহানিকাও সুযোগ বুঝে নিজের পিস্তল দিয়ে আরিফের কয়েকজন লোককে ফেলে দেয়। ফ্যাক্টরির ভেতরটা বারুদের ধোঁয়ায় ভরে গেছে। সাবধানে, পেছনের দিকে থেকে ওরা আসছে, আমাকে কভার দাও। আর রিয়ার কাছে যাচ্ছি আমি। ব্ল্যাক কমান্ডো কোনো কথা না বলে রুহানিকার দিকে ধেয়ে আসা তিনজনকে পরপর গুলি করে শুইয়ে দেয়। তার রিফ্লেক্স একদম মেশিনের মতো। রুহানিকা দৌড়ে গিয়ে রিয়ার বাঁধন খুলে দেয়। রিয়া ভয়ে কাঁপছে। আপু, আমাকে বাঁচাও, এরা খুব ভয়ঙ্কর। আমরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? তুই একদম ভয় পাস না রিয়া, আমি আছি তো। আর ওর ব্ল্যাক কমান্ডো আমাদের সাহায্য করছে, আমরা ঠিক ফিরে যাব। তুই শুধু এই ড্রামের পেছনে লুকিয়ে থাক। যুদ্ধটা প্রায় 15 মিনিট ধরে চলে। আরিফের বিশাল গ্যাং এই একা কমান্ডোর কাছে টিকতে পারছে না। একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে। আরিফ বুঝতে পারে আজ সে হেরে গেছে। সে নিজের পিস্তল বের করে রিয়ার দিকে তাক করে গুলি চালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই কমান্ডো উড়ে এসে আরিফের ওপর ঝাঁপিয়ে পড়ে। আরিফের হাতের পিস্তল ছিটকে দূরে পড়ে যায়। কমান্ডো আরিফের বুকের উপর বসে তার মুখ পরপর কয়েকটা ভয়ঙ্কর ঘুষি মারে। আরিফের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। সে ব্যথায় কাতরাতে থাকে। ওকে আর মারবেন না, ও মরে যাবে। আমাকে ওকে জ্যান্ত থানায় নিয়ে যেতে হবে। ওর কাছ থেকে পুরো সিন্ডিকেটের খবর বের করতে হবে। কমান্ডো রুহানিকার কথা শুনে থেমে যায়। সে উঠে দাঁড়িয়ে নিজের পোশাকের ধুলো ঝেড়ে নেয়। চারিদিকে তাকিয়ে দেখে আরিফের দলের আর কেউ বেঁচে নেই। যারা আছে তারা ব্যথায় ছটফট করছে। রুহানিকা পিস্তল হাতে কমান্ডের সামনে এসে দাঁড়ায়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আজ দ্বিতীয়বারের মতো আমার পরিবারের
জীবন বাঁচালেন, কিন্তু আপনি কে? আপনি কেন আমাদের এত সাহায্য করছেন? আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? কমান্ডো কোনো কথা বলে না। সে আস্তে আস্তে নিজের মাথার হেলমেট আর মুখের কালো মাস্কটা খুলে ফেলে। মাস্ক খোলার পর ভেতরের মুখটা দেখে রুহানিকার পায়ের তলার মাটি সরে যায়। তার হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে যায়। রিয়াও হতবাক হয়ে তাকিয়ে থাকে। তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই ভয়ঙ্কর ব্ল্যাক কমান্ডো আর কেউ নয়, তাদের সেই ভীতু আর সাধারণ ফারাজ। ফারাজ, তুমি এখানে? তুমি তো থানায় ছিলে। আর তোমার পরনে এসব কি? তুমি এতগুলো লোককে একা মারলে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব বুঝিয়ে বলছি রুহানিকা, তুমি আগে শান্ত হও। রিয়া ঠিক আছে তো? ওর গায়ে কোনো চোট লাগেনি তো? ভাইয়া, তুই এসব কি করছিস? তুই তো একটা তেলাপোকা দেখলে ভয় পাস। তুই এতগুলো গুন্ডা মারলি কিভাবে? তুই কি সত্যি আমার ভাইয়া নাকি অন্য কেউ? আমি তোর ভাইয়াই রিয়া, আমি তোদের ফারাজ। তবে আমি তোদের কাছে এতদিন নিজের আসল পরিচয়টা লুকিয়ে রেখেছিলাম। আসল পরিচয় মানে কি ফারাজ? তুমি আমাকে বোকা বানাচ্ছ? তুমি কি কোনো গ্যাংয়ের সাথে জড়িত? তুমি তুমি আমাকে মিথ্যা বলে বিয়ে করেছো? রুহানিকার চোখে পানি চলে আসে। তার মনে হচ্ছে সে এতকাল একটা অচেনা মানুষের সাথে ঘর করেছে। ফারাজ রুহানিকার হাত দুটো শক্ত করে চেপে ধরে। আমি কোনো অপরাধী নই রুহানিকা। আমি দেশের স্পেশাল ইন্টেলিজেন্স ফোর্সের একজন আন্ডারকভার এজেন্ট। আমার কোড নেম এজেন্ট জিরো, আর র্যাঙ্কের দিক থেকে আমি তোমার চেয়েও অনেক সিনিয়র একজন অফিসার। তুমি স্পেশাল এজেন্ট আর তুমি আমাকে এত বড় একটা কথা লুকিয়ে রেখেছো? আমি তোমার স্ত্রী ফারাজ। আমি তোমাকে এত ভালোবাসলাম আর তুমি আমার সাথে অভিনয় করে গেলে। আমাকে বাধ্য হয়ে এই অভিনয় করতে হয়েছে রুহানিকা। এই শহরের আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেট খুব শক্তিশালী, এদের শেকড় অনেক গভীরে। আমাকে হেডকোয়ার্টার থেকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছিল এই গ্যাংটাকে ধ্বংস করার জন্য। আর আমার কভার ছিল একজন সাধারণ আইটি কর্মী হিসেবে, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। তাহলে আমাকে বিয়ে করার উদ্দেশ্য কি ছিল? সেটাও কি তোমার কোনো মিশন ছিল ফারাজ? না রুহানিকা, তোমাকে বিয়ে করাটা কোনো মিশন ছিল না। আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বিয়ের পর আমি জানতে পারি আরিফের গ্যাং তোমাকে টার্গেট করেছে। কারণ তুমি একজন সৎ পুলিশ অফিসার, তাই আমি তোমার ছায়া হয়ে থাকার সিদ্ধান্ত নেই। আমি জানতাম তুমি কখনো আমার কাজে বাধা দেবে না, তাই আমি ইচ্ছা করি একটা ভীতু স্বামীর অভিনয় করতাম, যাতে তুমি আমাকে সবসময় তোমার কাছাকাছি রাখো আর আমি তোমাকে প্রোটেক্ট করতে পারি। তার মানে ভাইয়া, তুই যে সারাদিন আপুর ভয়ে বিড়াল হয়ে থাকতিস, ওটা সব তো নাটক ছিল। তুই আসলে একটা বাঘ। তুই ঠিকই বলেছিস রিয়া, কিন্তু তোদের কাছে আমি সারা জীবন ওই কিউট আর ভীতু ফারাজ হয়েই থাকতে চাই। রুহানিকা ফারাজের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ওঠে। ফারাজ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রুহানিকা বুঝতে পারে ফারাজ তাকে কতটা ভালোবাসে। নিজের পরিচয় লুকিয়ে সে শুধু রুহানিকাকে বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিয়েছে। ঠিক তখন ফ্যাক্টরির বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। রফিক আর জাহিদ বিশাল পুলিশ ফোর্স নিয়ে ভেতরে ঢোকে। ম্যাডাম, আপনি ঠিক বলছেন, আমরা খবর পেয়েই ছুটে এসেছি। কিন্তু এসব কি? এই লোকগুলোকে কে মারলো? আর ফারাজ স্যার, আপনি এখানে কিভাবে আসলেন? রফিক সাহেব, আমরা সবাই ঠিক আছি, আর এই লোকগুলোকে ফারাজি মেরেছে। আপনারা আরিফ আর ওর লোকদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। আমি সব রিপোর্ট কাল সকালে অফিসে গিয়ে জমা দেব। ফারাজ স্যার এতগুলো লোককে একা মারলেন? স্যার খুব তো সাধারণ একজন মানুষ ছিলেন। ফারাজ সাধারণ মানুষ নয় জাহিদ, ও স্পেশাল ফোর্সের আন্ডারকভার এজেন্ট। তোমরা ওকে স্যালুট করো, ও তোমাদের চেয়ে অনেক সিনিয়র অফিসার। রফিক আর জাহিদ অবাক হয়ে ফারাজের দিকে তাকিয়ে স্যালুট করে ফারাজ মুচকি হেসে স্যালুটের জবাব দেয়। আরিফকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। আরিফ বুঝতে পারে সে কার সাথে টেক্কা দিতে গিয়েছিল। তার সব অহংকার আজ মাটিতে মিশে গেছে। ফারাজ রুহানিকা রিয়াকে নিয়ে নিজের বাইকে করে বাসার দিকে রওনা দেয়। বাসায় পৌঁছানোর পর রহমান সাহেব, ফাতেমা বেগম, নানা নানি সবাই রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। রিয়া সবাইকে পুরো ঘটনা খুলে বলে। ফারাজের আসল পরিচয় শুনে পরিবারের সবার চোখ কপালে ওঠে। ওরে আমার আল্লাহ, তুই কি বলছিস রিয়া? আমার এই ভিতুর ডিম নাতিটা এত বড় অফিসার, আর ও একা এতগুলো গুন্ডা মেরেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো আগেই বলেছিলাম আমার নাতির গায়ে অনেক জ্বর। তোরা তো কেউ আমার কথা বিশ্বাস করিসনি। ও তো ইচ্ছা করে নাত বউয়ের ভয়ে কুকড়ে থাকতো।
ফারাজ, তুই আমাদের সবাইকে এত বড় ধোকা দিলি। তুই দেশের এত বড় একজন হিরো, আর আমরা তোকে সারা জীবন ফাঁকিবাজ আর অলস বলে পচিয়েছি। আমি কিন্তু জানতাম ফারাজ ভাই সাধারণ কেউ নয়। ওনার চোখের দৃষ্টিতে একটা অন্যরকম ব্যাপার ছিল। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমার কাজের প্রয়োজনে আমাকে এই পরিচয় লুকিয়ে রাখতে হয়েছিল, কিন্তু আপনাদের কাছে আমি আগের ফারাজই আছি, আপনাদের সেই আদরের ছেলে আর রুহানিকার সেই গাধা স্বামী। আমার ছেলেটা কত বড় বিপদের মধ্যে ছিল আর আমরা কিছুই বুঝতে পারিনি। আল্লাহ তোদের সবাইকে আজ রক্ষা করেছেন। আমি কালী মসজিদে সিন্নি দেব। আমি তোর জন্য খুব গর্বিত ফারাজ। তুই দেশের জন্য এত বড় কাজ করেছিস আর নিজের পরিবারকেও বাঁচিয়েছিস। তুই একজন আসল পুরুষ। পরিবারের সবার সাথে কথা শেষ করে ফারাজ আর রুহানিকা নিজেদের রুমে আসে। রুমে আসার পর রুহানিকা দরজা আটকে দেয়। তার চোখে এখনো অবিশ্বাস আর অভিমান জমে আছে। ফারাজ আস্তে করে রুহানিকার কাছে যায়। এখনো রাগ করে আছো জান পাখি? আমি তো তোমাকে সব সত্যি কথাই বলে দিলাম, এবার তো আমাকে একটু মাফ করে দাও। তুমি আমাকে এত বড় ধোকা দিয়েছো ফারাজ। আমি তোমাকে সত্যি সত্যি একজন ভীতু মানুষ ভাবতাম। আমি ভাবতাম আমার একটু কড়া শাসনে তুমি ঠিক হয়ে যাবে, আর তুমি কি না আমার চেয়েও বড় অফিসার। আমাকে তো তুমি মনে মনে কত বোকা ভেবেছো। আমি তোমাকে কখনো বোকা ভাবিনি রুহানিকা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তুমি যখন আমাকে ধমক দিতে আমার খুব ভালো লাগতো। তোমার ওই রাগী পুলিশ অফিসারের রূপটা আমাকে পাগল করে দিত। আর কখনো আমাকে মিথ্যা বলবে না তো ফারাজ। তুমি কি এরপরও এমন ভয়ঙ্কর কোনো মিশনে যাবে? আমি তোমাকে হারাতে চাই না। আমার এই অ্যাসাইনমেন্ট আজ শেষ হয়ে গেছে। আমি কালই হেডকোয়ার্টারে ট্রান্সফারের জন্য বলবো। আমি এবার থেকে ডেস্ক জব করব আর সারাদিন শুধু আমার এই রাগী বউটার সেবা করব। তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো তাই না রুহানিকা? কাল রাতে তুমি যেভাবে আমার জন্য কাঁদছিলে আমার বুকটা ফেটে যাচ্ছিল। বাসবো না মানে? তুমি আমার স্বামী, আমার সবটুকু জুড়ে শুধু তুমি আছো। আর আমি যে কি ভয়ঙ্কর জিনিস সেটা আমি আজ দেখলাম। এরপর থেকে তোমার সাথে আর রাগা যাবে না। তুমি যদি আমাকেও গুলি করে দাও। পাগল মেয়ে, তোমাকে গুলি করতে যাব কেন? আমি তো তোমাকে অন্যভাবে ঘায়েল করব। আমার আসল রূপটা তো তুমি আজ দেখেছো, এবার আমার আসল রোমান্সটা দেখো। রুহানিকা হেসে ফেলে। সে ফারাজের বুকে ঘুষি মারে। ফারাজ রুহানিকার দুই হাত ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। রুহানিকার চোখের দিকে তাকিয়ে ফারাজ একটা গভীর শ্বাস নেয়। ফারাজ রুহানিকাকে পাঁজা কোলা করে তুলে নেয়। রুহানিকা খিলখিল করে হেসে ফারাজের গলা শক্ত করে জড়িয়ে ধরে ফারাজ তাকে বিছানায় শুইয়ে দিয়ে তার গায়ের উপর ঝুঁকে পড়ে রুহানিকার ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘরের সব ক্লান্তি আর ভয় মুহূর্তেই মিলিয়ে যায়। শুধু থেকে যায় দুজনের গভীর ভালোবাসার দীর্ঘশ্বাসের শব্দ। আন্ডারওয়ার্ল্ডের এত বড় একটা চক্র শেষ করে আজ ফারাজ সত্যি তার সিনিয়র বউয়ের কাছে আত্মসমর্পণ করেছে। আর রুহানিকাও জেনে গেছে তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো এই মানুষটা। গল্পটা এখানেই একটা সুন্দর এবং রোমান্টিক সমাপ্তি পায়। তাদের দুজনেরই ভালোবাসার সংসার এভাবেই আনন্দে আর খুনসুটিতে ভরে থাকবে সারা জীবন।